দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে এসএলএসটি সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো অনুসারে আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। কেন বলছি সেইটা অনুসারে হলে কি হয়, তোমাদের একটু সুবিধা হবে। যে যে বিষয়বস্তুগুলো দিক থেকে এক ধার থেকে পড়া হবে। হ্যাঁ, তো প্রথমেই যেটা রয়েছে, আমরা আগে যেটা পড়েছি সেটা হচ্ছে ভারতীয় দর্শনটা আমরা আগে পড়েছি। ভারতীয় দর্শন শেষ হয়ে যাওয়ার পরে আমরা পাশ্চাত্য দর্শন পড়েছি। এবার ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শন দুটো শেষ হয়েছে। এখন আমরা আজ থেকে যেটা পড়বো সেটা হচ্ছে কি না, নীতিবিদ্যা পড়বো। হ্যাঁ, তো নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, তারপরে হচ্ছে তত্ত্বগত নীতিবিদ্যা, এইভাবে ভাগ হয়ে আছে। কিন্তু থাকলেও আমরা কিন্তু আজকের নীতিবিদ্যার যে কি বলা যায় একদম ইনিশিয়াল বিষয়বস্তুগুলো রয়েছে, হ্যাঁ, সেইগুলো নিয়ে পড়বো। হ্যাঁ, একদম প্রথমে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর মধ্যে নীতিবিদ্যার সিলেবাসের মধ্যে কি রয়েছে আমাদের, না প্রথমেই রয়েছে যে নীতিবিদ্যার স্বরূপ সেটা। তারপরে কি রয়েছে না, মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, যেখানে নৈতিক এবং অনৈতিক ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমরা পড়বো। আর আজকের ক্লাসে কি পড়বো, না আজকের ক্লাসে পড়বো যে এই যে মোরাল জাজমেন্ট, নৈতিক বিচারের যে বিষয়টা কি সেটা নিয়ে পড়বো, এবং পস্টুলেট অফ মোরালিটি সেটা নিয়ে পড়বো। তো দেখা যাক আমরা কতগুলো এই ক্লাসের মধ্যে, কতটা আমরা ক্লাসের মধ্যে এগোতে পারি। হ্যাঁ, তো এতগুলো আমি তোমাদের পড়াবো ভেবেছি, মনে হয় না যে এতগুলো একসঙ্গে আমি কভার করতে পারবো, তবুও আমি চেষ্টা করব। হ্যাঁ, আর তোমরা প্রত্যেককে যে জায়গায় বুঝতে না পারবে আমাকে বলবে, আমি সে জায়গায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, প্রথমেই বলি যে নীতিবিদ্যার স্বরূপ। প্রথমে হচ্ছে নীতিবিদ্যার স্বরূপ স্বরূপ আলোচনা করতে গেলে আগে জানতে হয়, আওয়াজ ক্লিয়ার আসছে? তোমরা সকলে শুনতে পাচ্ছ? ঠিক আছে। নীতিবিদ্যা কি সেটা জানতে হবে। এটা সবাই জানো যে নীতিবিদ্যা কি। যে নীতিবিদ্যা, এই যে শব্দটা, না এই শব্দটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। হ্যাঁ, এই এথিক্স শব্দটা কোত্থেকে এসছে না, এটা হচ্ছে একটা কি না একটা গ্রিক শব্দ। হ্যাঁ, এবং এই এই এথিক্স শব্দটা এসছে গ্রিক শব্দ এথোস থেকে। এথোস, হ্যাঁ, এথোস থেকে এসছে। এই এথোস কথাটার অর্থ হচ্ছে কি না অভ্যাস, প্রথা, রুচি, আচরণ। হ্যাঁ, এইগুলো হচ্ছে এথোস কথার অর্থ। হ্যাঁ, আবার ল্যাটিন মোরেস শব্দ থেকে এই এই মোরালিটি, আমরা যে বলি না নৈতিকতা, মোরালিটি, হ্যাঁ, এই মোরালিটি শব্দটা মরিস কথা থেকে এসছে। সেই মরিস কথাটার যে কি বলা যায় অর্থও কিন্তু কি না প্রথা, আচরণ। হ্যাঁ, তো তাহলে নীতিবিদ্যাটা কি, না নীতিবিদ্যাটা হলো মানুষের স্বেচ্ছাকৃত আচরণের, মানুষ যে কাজটা স্বেচ্ছায় করে সেই স্বেচ্ছাকৃত আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত, হ্যাঁ, ন্যায় অন্যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই যে এই সমস্ত বিষয়বস্তু বিচারকারী একটা নিয়মনিষ্ঠ বিজ্ঞান। কোনটা? নীতিবিজ্ঞান। হুম, অর্থাৎ নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণের নৈতিক মূল্যায়নের বিজ্ঞান। হ্যাঁ, তাহলে নীতিবিদ্যাটা কি? নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণের নৈতিক মূল্যায়নের বিজ্ঞান। মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয়। এবার সব আচরণ নিয়ে কিন্তু আলোচনা করা হয় না, সেগুলো পরে পরে আলোচনা করব। কোন আচরণ নিয়ে আলোচনা করা হয়? যে আচরণটা মানুষ স্বেচ্ছায় করে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম নীতিবিদ্যা এই শব্দটা একটা নীতিবিদ্যা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ কি না এথিক্স, এটা এথোস থেকে এসেছে। এটাকে মোরাল ফিলোসফিও বলা হয়, এই কারণে মোরাল ফিলোসফিটা মরিস থেকে এসছে। আর এথিক্স কথাটা এথোস থেকে এসছে। এইগুলোর মানে কি? এইগুলোর অর্থ হচ্ছে প্রথা, অভ্যাস, চরিত্র, আচরণ, এইগুলো। হ্যাঁ, তো এবার এই নীতিবিদ্যা কাকে বলে, না নীতিবিদ্যা হলো তাই যা হচ্ছে মানুষের স্বেচ্ছাকৃত কর্মের, হ্যাঁ, আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, সঠিক বেঠিক, এই সমস্ত বিষয়বস্তু সংক্রান্ত, অর্থাৎ নিয়ম সংক্রান্ত, নিয়মনিষ্ঠ যে বিজ্ঞান সেটাকে বলছে নীতিবিদ্যা। অর্থাৎ সহজভাবে বলতে গেলে বলতে হয় যে নীতিবিদ্যা হচ্ছে কি না মানুষের আচরণের নৈতিক মূল্যায়নের বিজ্ঞান। মানুষের আচরণের, মানুষ যে আচরণ করে সেই আচরণের কি নৈতিক মূল্যায়নের বিজ্ঞানই হচ্ছে নীতিবিজ্ঞান। এবার নীতিবিজ্ঞান হতে গেলে না তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। নীতিবিজ্ঞানের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমি একের পর এক জেনে যাই, তাহলে কিন্তু আমি বুঝে যাব যে অ্যাকচুয়াল নীতিবিদ্যাটা কি। হ্যাঁ, নীতিবিদ্যাটা কি সেটা বুঝে যাব। দেখো, প্রথম কথা হচ্ছে নীতিবিদ্যা এটা হচ্ছে একটা বিজ্ঞান। না কেন বিজ্ঞান? কারণ
নীতিবিদ্যা কিন্তু মানুষের আচরণকে মানুষের আচরণকে সুশৃঙ্খল এবং পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করে। এই কারণে এটা একটা বিজ্ঞান। হুম? তাহলে আমরা দেখছি যে নীতিবিদ্যা একটা বিজ্ঞান। প্রথমত নীতিবিদ্যা একটা কি? নীতিবিদ্যা একটা বিজ্ঞান। না কেন বিজ্ঞান? কারণ নীতিবিজ্ঞান কি করে? মানুষের যে আচরণ না? সেই আচরণকে একটা নিয়মসম্মতভাবে, একটা পদ্ধতিগতভাবে, সুশৃঙ্খলভাবে বিচার বিশ্লেষণ করে বলে নীতিবিদ্যাকে কিন্তু বিজ্ঞান বলা হয়। আবার এই নীতিবিজ্ঞান শুধু বিজ্ঞান নয়, নীতিবিদ্যা কি ধরনের বিজ্ঞান? নীতিবিদ্যা হচ্ছে নিয়মনিষ্ঠ বিজ্ঞান। এই নিয়মনিষ্ঠ বিজ্ঞান মানে নীতিবিদ্যা নীতিবিদ্যা নিয়মনিষ্ঠ এই কারণে কারণ নীতিবিদ্যায় শুধু মানুষ কি করে সেটা বলা হয় না। বরং মানুষ এর কি করা উচিত মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয় সেইটা নির্ধারিত করে। এই কারণে নীতিবিদ্যা যেমন বিজ্ঞান, শুধু বিজ্ঞান নয় সেটা নিয়মনিষ্ঠ বিজ্ঞান। সেই নিয়মে শেখানো হয় মানুষের কি করা উচিত, কি করা উচিত নয়। তারপরে বৈশিষ্ট্য কি? না নীতিবিদ্যার বিষয় হচ্ছে কি? না মানুষের স্বেচ্ছাকৃত আচরণ। দেখো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। মানুষের আ আলোচনার বিষয় কি? না আলোচনার বিষয় হচ্ছে মানুষের স্বেচ্ছাকৃত আচরণ। মানে মানুষের যে ইচ্ছা, মানুষের উদ্দেশ্য, মানুষের স্বাধীনতার দ্বারা মানুষ পরিচালিত হয়ে যে কাজ সংগঠিত করে না, যে কাজটা করে থাকে, সেই কাজটা নিয়েই কিন্তু আলোচনা করা নীতিবিদ্যার কাজ। ক্লিয়ার? তারপরের বৈশিষ্ট্য কি? না নীতিবিদ্যা হচ্ছে ভালো-মন্দ বিচার করে। নীতিবিদ্যা স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো আছে দেখবে। নীতিবিদ্যা হচ্ছে ভালো-মন্দ বিচার করে। মানে কোন কাজ ভালো, কোন কাজ মন্দ, কোন কাজ সঠিক, কোন কাজ বেঠিক বা ভুল, কোনটা উচিত করা, কোনটা অনুচিত করা, এইগুলো কিন্তু নির্ণয় করে হচ্ছে নীতিবিদ্যা। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নীতিবিদ্যা না, সেটা হচ্ছে আদর্শনিষ্ঠ। নীতিবিদ্যাটা আদর্শনিষ্ঠ এবং মূল্যনিষ্ঠ। না কেন? কারণ নীতিবিদ্যা মানুষের আচরণকে একটা আদর্শ বা নৈতিক মানদণ্ডের ভিত্তিতে বিচার করে। হুম? মানুষ যে কাজগুলো করে, মানুষ যে কর্মগুলো করে, সেটাকে একটা নৈতিক মানদণ্ড অনুসারে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে বলে এটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এবার এই নীতিবিদ্যাটা, হ্যাঁ? একটা হচ্ছে মূল্যবোধমূলক বিজ্ঞান। মূল্যবোধমূলক মানে যেটা ভ্যালু, হ্যাঁ? মানুষের ভ্যালুর কথা বলে এখানে। বলছে এটি শুধু কোনো ঘটনার এই নীতিবিদ্যাটা কোনো শুধুমাত্র ঘটনার বর্ণনা দেয় না। কি করে? বরং একটা বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করতে সাহায্য করে। হ্যাঁ? তার ভ্যালুটা কি? তার মূল্যটা কি? সেইটা নির্ধারণ করে। আর নীতিবিদ্যা হচ্ছে ব্যবহারিক প্রকৃতির। অর্থাৎ নীতিবিদ্যার জ্ঞান মানুষের বাস্তব জীবনের আচরণ এবং সিদ্ধান্তে, হ্যাঁ? প্রয়োগ করার এটা প্রয়োগ করতে সাহায্য করে। এই নীতিবিদ্যার যে নিয়মটা সেটা ব্যবহারিক প্রকৃতির। না কেন? না এই যে নীতিবিদ্যার জ্ঞান কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এই যে বিষয়বস্তুগুলো না এইগুলো কি করে না বাস্তব জীবনে আমাদের যে আচরণ, হ্যাঁ? স্বেচ্ছায় যে কাজগুলো করি সেই আচরণ এর ক্ষেত্রে বা সিদ্ধান্তের ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রয়োগ করা যায় নীতিবিদ্যাকে। আর কি? না নীতিবিদ্যার মেইন যে লক্ষ্য, চূড়ান্ত যে লক্ষ্য সেটা কি? না সেটা হচ্ছে সর্বোচ্চ মঙ্গল বা হাইয়েস্ট গুড নির্ণয় করা। মানে প্রকৃতপক্ষে কোনটা সবথেকে ভালো সেইটা নির্ধারণ করা। হুম? সেটাই হচ্ছে নীতিবিদ্যার মেইন লক্ষ্য। ক্লিয়ার? এবার এতক্ষণ পর্যন্ত আমি নীতিবিদ্যা কি সাধারণ মতে নীতিবিদ্যাটা কি, কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। কি বললাম? না আমি বললাম যে নীতিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান, নীতিবিদ্যা হচ্ছে একটা নিয়মনিষ্ঠ বিজ্ঞান, নীতিবিদ্যা হচ্ছে মানুষের স্বেচ্ছাকৃত আচরণের বিজ্ঞান, নীতিবিদ্যা হচ্ছে মানুষের ভালো-মন্দ নিয়ে আলোচনা করে, নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ, নীতিবিদ্যা হচ্ছে মানুষের মূল্যবোধ নিয়ে আলোচনা করে, নীতিবিদ্যা হচ্ছে তার ব্যবহারিক প্রকৃতির অর্থাৎ তাকে ব্যবহারেও প্রয়োগ করা যায়। নীতিবিদ্যার চ চরম এবং চূড়ান্ত লক্ষ্যটা কি? না হাইয়েস্ট গুড, হ্যাঁ? এটাই হচ্ছে তার লক্ষ্য। এবার বিভিন্ন দার্শনিক নীতিবিদ্যার বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। দেখো নীতিবিদ্যার বিভিন্ন দার্শনিক বিভিন্ন লোক বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। কিন্তু এখানে আমরা এত বেশি সংজ্ঞা পড়ব না, এত বেশি সংজ্ঞা জানবো না। যে কটা না জানলে নয়, যে বিষয়বস্তুগুলো না জানলে নয়, যেগুলো থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় আসতে পারে, জাস্ট সেই জায়গাগুলো কিন্তু নীতিবিদ্যার ডেফিনিশন গুলো আমি বলবো। এবার দেখো নীতিবিদ্যা কি বা কাকে বলে সেটা বলতে গিয়ে অ্যারিস্টটল কি বলছে? অ্যারিস্টটল বলছে নীতিবিদ্যা হচ্ছে কি? না মানুষের আচরণের এমন একটা বিজ্ঞান
হ্যাঁ? যা ভালো-মন্দ এবং সঠিক ভুলের মধ্যে কিন্তু পার্থক্য নির্ণয় করে। অ্যারিস্টটলের মতে নীতিবিজ্ঞানটা হচ্ছে এমন এক প্রকার বিজ্ঞান যেটা হচ্ছে মানুষের আচরণ সংক্রান্ত এমন এক প্রকার বিজ্ঞান যেটা ভালো মন্দ এবং সঠিক ভুলের মধ্যে বা ভালো মন্দের মধ্যে যে পার্থক্যটা সেটা নির্ণয় করতে শেখায়। ইমানুয়েল কান্ট বলছে যে নীতিবিদ্যা হচ্ছে এমন একটা দর্শন শাস্ত্রের শাখা যেটা কিনা নিজের ও অন্যের প্রতি মানুষের কেমন আচরণ করা উচিত, হ্যাঁ, সেটা কিন্তু পদ্ধতিগতভাবে পরীক্ষা করে, ইমানুয়েল কান্ট বলছে। এজন্য কান্ট তার হচ্ছে ওই নৈতিকতার আলোচনা করতে গিয়ে তিনি গুড উইল এর কথা বলছে। সেগুলো অবশ্য আমরা পরে আমরা পড়বো কান্টের দর্শন আলাদা করে। হ্যাঁ? আর জন স্টুয়ার্ট মিল বলছে যে নীতিবিদ্যা হচ্ছে কি? না একটা নৈতিকতা সংক্রান্ত বিজ্ঞান যার লক্ষ্য হচ্ছে সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক সুখটাকে নিশ্চিত করা। হ্যাঁ? ম্যাকেনজি বলছে যে নীতিবিদ্যা হলো আচরণের, হ্যাঁ, ঔচিত্য বা ভালো-মন্দ সংক্রান্ত বিজ্ঞান। আবার সবথেকে গুরুত্বপূর্ণ যে ডেফিনিশন যেটা আমরা অ্যাকচুয়াল পড়ি, হ্যাঁ? সেটা হচ্ছে তোমার অধ্যাপক লিলি বা উইলিয়াম লিলির হচ্ছে নীতিবিদ্যা ডেফিনিশন এবং তার বৈশিষ্ট্য। আমরা যারাই এথিক্স বই পড়ি না কেন, আমাদের কিন্তু এই ডেফিনিশনটা পড়তে হয়। লিলি কি বলেছে? লিলি বলছে যে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সংক্রান্ত এমন একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা কি মানে যেটা বিচার করে কি না সেই আচরণগুলো নিয়ে আলোচনা করে যেটা হচ্ছে সঠিক না সেটা ভুল, সেটা ভালো না মন্দ, সেটা উচিত না অনুচিত এইগুলো নিয়ে আলোচনা করে। তাহলে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে এমন একটি আদর্শ বিজ্ঞান যা বিচার করে সেই আচরণ সঠিক না ভুল, ভালো না মন্দ, উচিত না অনুচিত এইগুলো নিয়ে আলোচনা করে। এটা কে বলছে? না উইলিয়াম লিলি বলছে। এবং লিলির মত অনুসারে এই যে নীতিবিদ্যার যে ডেফিনিশনটা সেটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে কতগুলো বৈশিষ্ট্য পাবো। কি? না আ তিনি বলবেন যে নীতিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান, নীতিবিদ্যা হচ্ছে একটা আদর্শনিষ্ঠ, নিয়মনিষ্ঠ বিজ্ঞান। ওই আগের বৈশিষ্ট্যগুলো ঘুরিয়ে ফিরে আসবে। না এর আলোচ্য এর আলোচনা হচ্ছে কি মানুষের আচরণ, স্বেচ্ছাকৃত আচরণ। তারপর কি না মানুষের আচরণ কি সঠিক না সেটা ভুল, সেটা ভালো না মন্দ এই হিসাবে বিচার করে নীতিবিদ্যা। আর কি না নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ। ধরো তোমাকে এমন একটা দ্বীপে ছেড়ে দিয়ে আসা হলো, যেখানে তুমি একা। আর সেখানে কেউ নেই। সেখানে সম্পদের প্রাচুর্য প্রচুর রয়েছে। তুমি সেখানে গিয়ে ১০০০ টা তুমি হরিণ মারলে, ১০০০ টা বাঘ মারলে, তুমি ১০০০ টা পাখি মারলে, যা ইচ্ছা তাই করলে। তো সেইখানে তুমি ঠিক করলে কি ভুল করলে সেটা কেউ দেখতে আসবে না। তাহলে সেইটা কিন্তু নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু নয়। নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে না সমাজে যে মানুষ বাস করে সেই মানুষের আচরণের আ ভালোত্ব মন্দত্ব সংক্রান্ত বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি যে নীতিবিদ্যা হচ্ছে কি সমাজে বসবাসকারী মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞান। এবার প্রশ্ন হচ্ছে যে নীতিবিদ্যা কি আমরা তো নিয়ম সংক্রান্ত বিজ্ঞান বলছি। তো কেন নীতিবিদ্যা হচ্ছে নিয়ম সংক্রান্ত বিজ্ঞান? কারণ দেখো নীতিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান, হ্যাঁ? কিন্তু সেটা কিরকম? না সেটা নিয়ম সংক্রান্ত বিজ্ঞান। কারণ এখানে কিন্তু কি হওয়া উচিত, কি করা উচিত এই সমস্ত নিয়মগুলো কিন্তু নিয়ে আলোচনা করে। ক্লিয়ার? যেমন, যেমন ধরো মনোবিজ্ঞানে, হ্যাঁ? আমরা কি দেখি? যে মানুষ কেন মিথ্যা বলে? হুম? মনোবিজ্ঞানে মানুষ কেন মিথ্যা বলে? এর কারণ অনুসন্ধান করবে। আর নীতিবিদ্যা কি করবে? না মিথ্যা বলা কি উচিত? এইটার নৈতিক বিচার করবে। তাহলে আমরা দেখছি নীতিবিদ্যায় যেহেতু নিয়ম নিয়ে আলোচনা করা হয়, কোন নিয়ম নিয়ে? না কোন নিয়ম অনুসরণ করে কাজ করলে আমরা আমরা ভালোটা করতে পারবো, হাইয়েস্ট গুডটাকে অ্যাচিভ করতে পারবো, সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। সেহেতু নীতিবিদ্যা হচ্ছে একটা নিয়মনিষ্ঠ বিজ্ঞান। এখানে আ মেইন যে বিষয়বস্তু নীতিবিদ্যার, হ্যাঁ? এখানে কি ভালো, কি মন্দ অর্থাৎ কোনটা ভালো, কোনটা মন্দ কোনটা করা উচিত, কিটা করা উচিত, হ্যাঁ? এই সমস্ত মূল্যগুলো নিয়ে, হ্যাঁ? এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়েই কিন্তু নীতিবিদ্যা আলোচনা করা হয়। নীতিবিদ্যা হচ্ছে নিয়মনিষ্ঠ বিজ্ঞান। কারণ এটি মানুষের আচরণকে নৈতিক আদর্শের ভিত্তিতে কিন্তু বিচার করে। হ্যাঁ? কি? না মানুষের আচরণকে
নৈতিক আদর্শের ভিত্তিতে বিচার করবে। এইখানে কিন্তু ৩ টা মেইন বিষয় রয়েছে। কি, কি বললাম আমি? একটা হচ্ছে ভালো কোনটা অর্থাৎ কি ভালো? কি মন্দ? আর কি? না কি করা উচিত? হ্যাঁ? নীতিবিদ্যার মূল লক্ষ্যটাই হচ্ছে কি? মানুষের আচরণের জন্য নৈতিক মানদণ্ড নির্ণয় করা। মানুষ না মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তিটা আছে বলে বিবেকবৃত্তি, বুদ্ধিবৃত্তি আছে বলেই কিন্তু মানুষ অন্যান্য প্রাণী থেকে, অন্যান্য জীব থেকে পৃথক। যদি এটা না থাকতো মানুষ হচ্ছে পশুর সমতুল্য হতো। তো সেই কারণে মানুষকে তার আচরণকে নিয়ন্ত্রিত করার জন্য, হ্যাঁ? তাকে হাইয়েস্ট গুড এ পৌঁছানোর জন্য মানুষকে কি করা হয়? না কতগুলো নিয়ম মেনে চলতে হয়। তার আচরণকে একটা নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মটা নির্ধারণ করে সেই নিয়মটা কি সেটা কিন্তু বলে দেয় আমাদের এই নীতিবিদ্যা। এবার এই যে নীতিবিদ্যার কথা বলছি, সেই নীতিবিদ্যা হচ্ছে কি না মূল্য সংক্রান্ত বিজ্ঞান। মূল্য ভ্যালু, হ্যাঁ? সেইখানে নীতিবিদ্যায় আ মূল্যবোধ নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে। এবার মূল্যবোধ বলতে দেখো মূল্যবোধ বলতে কিন্তু এখানে ৩ টা জিনিস বুঝায়। দেখবে তোমরা পড়েছো আগেও যেটাকে সত্য, শিব, সুন্দর বলে অর্থাৎ ট্রুথ আর বিউটি আরেকটা হচ্ছে কি না যেটাকে বলা হয় আ গুড, হ্যাঁ? তো এই যে ৩ টা বিষয় যেটা সত্য সেটা আমরা জানি যে লজিকের সাথে সম্পর্কযুক্ত যেটা ট্রুথ, যেটা সুন্দর বা বিউটি সেটা হচ্ছে অ্যাস্থেটিক বা সৌন্দর্য নন্দন তত্ত্বের সঙ্গে যুক্ত এবং যেটা মঙ্গল সেটা হচ্ছে কি না গুড, সেটার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ সেটা এথিক্স এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে একটা হচ্ছে আমি বললাম লজিকের সঙ্গে, একটা সৌন্দর্যবিদ্যার সাথে, আরেকটা হচ্ছে এথিক্স এর সঙ্গে। তাহলে এই মানে আ যেটা গুড, যেটা মঙ্গল সেটা কিন্তু এথিক্স এর সঙ্গে যুক্ত। হ্যাঁ? তাহলে আমাদের আ জীবনের এই যে ৩ টা জিনিস কি বললাম? যে সত্য, সুন্দর এবং মঙ্গল। এই মঙ্গলটা নিয়েই আলোচনা করে কে? না আমাদের নীতিবিদ্যা। এবার এই নীতিবিদ্যাকে না আবার আমি যে বলছিলাম যে নীতিবিদ্যা কি ব্যবহারিক বিজ্ঞান? আমরা তো জানি নীতিবিদ্যা একটা বিজ্ঞান, সেটা নিয়ম সংক্রান্ত বিজ্ঞান। কিন্তু নীতিবিদ্যা কি ব্যবহারিক বিজ্ঞান? কেউ যদি এই প্রশ্নটা করে, হ্যাঁ, অবশ্যই নীতিবিদ্যা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান। না কেন? না নীতিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান বলা হয় এই কারণে যে নীতিবিদ্যা কেবল কিন্তু নৈতিক আদর্শের আলোচনা করে সেটা থেমে থাকে না। কি করে? না সেই আদর্শকে মানুষের বাস্তব জীবনের প্রয়োগের পথও কিন্তু দেখায়। যেমন ভারতীয় দর্শনে আমরা দেখি যে সেখানে শুধু তত্ত্বের কথা বলা হয় না। সেই তত্ত্বটাকে হ্যাঁ, কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা হবে সেটাও যেমন দেখায়, ঠিক তেমনভাবে নীতিবিদ্যায় কেবলমাত্র যে আমাদের নিয়মগুলো দেখায়, হ্যাঁ? নিয়মের কথা বলে এমন নয়, সেই নিয়মগুলো কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ হবে সেই পথটাও দেখায়। তাহলে আমরা দেখছি যে এই নীতিবিদ্যা হচ্ছে কি পদার্থবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের মতো এটা কিন্তু কি কি বলা যায়? নীতিবিদ্যা এই পদার্থবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের মতো কিন্তু ঐরকম কিন্তু নয়। সেখানে চিকিৎসা বিজ্ঞানে কি হয়? কিভাবে রোগ নির্ণয় করা যায় তা শেখায়। কিন্তু নীতিবিদ্যা না, নীতিবিদ্যাটা হচ্ছে রোগীর প্রতি, হ্যাঁ? চিকিৎসকের কি ধরনের নৈতিক আচরণ করা উচিত, হ্যাঁ? সেটা নির্ধারণ করে। ক্লিয়ার? তাহলে নীতিবিদ্যা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান। কারণ নীতিবিদ্যা শুধু নিয়মের কথা বলে না, সেই নিয়মটা কিভাবে ব্যবহারে প্রযোজ্য হয় সেটা বলে। আবার এই নীতিবিদ্যা আ কি কি বলা যায়? নীতিবিদ্যা কি দর্শনের অংশ? অনেকে প্রশ্ন করতে পারে, নীতিবিদ্যাটা কি দর্শনের অংশ? দেখো, নীতিবিদ্যার অনেকগুলো শাখা মানে কি বলা যায়? দর্শন শাস্ত্রের অনেকগুলো শাখা রয়েছে। ক্লিয়ার? সেই শাখার মধ্যে কিন্তু নীতিবিদ্যা পড়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ মতভেদ রয়েছে। যেমন যে ম্যাকেনজি তিনি বলবেন যে নীতিবিদ্যা হচ্ছে দর্শনের একটা অংশ। হ্যাঁ? কারণ নীতিবিদ্যা হচ্ছে মানুষের সমগ্র জীবনকে একটা আদর্শ দৃষ্টিকোণ থেকে বিচার করে। হ্যাঁ? আবার নীতিবিদ্যাকে স্বাধীন এবং নিয়মনিষ্ঠ বিজ্ঞান হিসাবেও কিন্তু তিনি বিবেচনা করেছে। কে? ম্যাকেনজি। তাহলে আমরা দেখছি যে ম্যাকেনজি বলছেন নীতিবিদ্যা হচ্ছে কি দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই যে আমরা যে পড়লাম যে নীতিবিদ্যা কি এবং কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো। এবার এই নীতিবিদ্যার মধ্যে না এবার আমরা দেখছি যে নীতিবিদ্যাটা ব্যবহারিকও বটে। কিন্তু এই নীতিবিদ্যার মধ্যে আবার মেটাফিজিক্স আছে। নীতিবিদ্যা এবং মেটাফিজিক্স এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ? দেখো নীতিবিদ্যা আগে অধিবিদ্যার অংশ বলা যায় না কিন্তু। নীতিবিদ্যাটাকে কিন্তু মেটাফিজিক্স এর অংশ বলা যায় না। অনেকে বলতে পারে যে নীতিবিদ্যাটা মেটাফিজিক্স এর সঙ্গে যুক্ত।
ক্লিয়ার? কিন্তু নীতিবিদ্যাটা কিন্তু মেটাফিজিক্সের সঙ্গে যুক্ত নয়। কেন যুক্ত নয়? কারণ নীতিবিদ্যা হচ্ছে নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করে। হুম? আর এটি কিন্তু নৈতিক মূল্যবোধকে জ্ঞানতাত্ত্বিক এবং নন্দনতাত্ত্বিক মূল্যবোধ থেকে কিন্তু আলাদা করে। হুম? এবং এই যে নীতিবিদ্যা, এই নীতিবিদ্যা কিন্তু অ মূল্য বিচার কি? মানুষের ভ্যালু সেটা যে বিচার করে সেই বিচারের বিচারকে ঘটনামূলক বিচার থেকে কিন্তু আবার সেটাকে আলাদা করে। তাহলে এই যে অধিবিদ্যার প্রধান মেইন যে লক্ষ্য, সেটা কিন্তু সত্তা নিয়ে আলোচনা করা। সত্তার যে চূড়ান্ত স্বরূপ সেটাকে অনুসন্ধান করা। কিন্তু নীতিবিদ্যার লক্ষ্যটা কি? না, নীতিবিদ্যার লক্ষ্য হচ্ছে মানুষের নৈতিক আচরণ বা সর্বোচ্চ কল্যাণ বা মঙ্গল কোনটা সেটা নিয়ে আলোচনা করা। তাহলে আমরা দেখছি যে নীতিবিদ্যা কিন্তু অধিবিদ্যা থেকে আলাদা। এইবার আমরা দেখছি যে নীতিবিদ্যাটা হচ্ছে কি? যুক্তিবিদ্যা, তারপরে সৌন্দর্যবিদ্যা, অধিবিদ্যা এইগুলো থেকে কিন্তু আলাদা। তাহলে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করবে কি নিয়ে? না সত্য নিয়ে, ট্রুথ নিয়ে, হ্যাঁ? নন্দন তত্ত্ব বা এস্থেটিক কি নিয়ে আলোচনা করবে? না সুন্দরতা নিয়ে, সৌন্দর্য নিয়ে। নীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করবে? না ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, মঙ্গল-অমঙ্গল এইগুলো নিয়ে। আর অধিবিদ্যা কি নিয়ে আলোচনা করবে? অধিবিদ্যা আলোচনা করবে কি? না আ একদম মেটাফিজিক্যাল এন্টিটি যেটা সত্তা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে? এবার এই নীতিবিদ্যার আ কি বলা যায়? উম শাখাসমূহ তোমাদের পড়তে হবে। নীতিবিদ্যার শাখা, নীতিবিদ্যার হচ্ছে ব্রাঞ্চ নিয়ে পড়তে হবে। প্রধান শাখাগুলো কি রয়েছে? দেখো, আধুনিক নীতিবিদ্যায় না আ ৩ টি প্রধান শাখা কিন্তু নীতিবিদ্যার রয়েছে। কি, কি? একটা হচ্ছে আ যেটাকে বলা হয় নরমেটিভ এথিক্স, একটা হচ্ছে মেটা এথিক্স, আরেকটা হচ্ছে কি? না অ্যাপ্লাইড এথিক্স। আমরা কিন্তু অ্যাকচুয়াল যেটা পড়ি সেটা হচ্ছে এক কি বলা যায়? ব্যবহারিক নীতিবিদ্যার একটা তত্ত্বগত নীতিবিদ্যা আমরা বলি না? তাহলে নীতিবিদ্যার কটা ভাগ আমি বললাম? নীতিবিজ্ঞানের ৩ টে ভাগ। দেখো স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ কিনা? একটা হচ্ছে নরমেটিভ এথিক্স, ক্লিয়ার? আরেকটা হচ্ছে মেটা এথিক্স, আরেকটা কি বললাম? না অ্যাপ্লাইড এথিক্স। এইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের পড়তে হবে। ১ম এই বলি যে নীতিবিদ্যার ভাগ হিসেবে বা শাখা হিসাবে যে আ নরমেটিভ এথিক্সটা কি? হুম? নরমেটিভ এথিক্স কি? নরমেটিভ নরমেটিভ মানে নিয়ম। নিয়মনিষ্ঠ নীতিবিদ্যাটা কি? না যে শাখা নীতিবিদ্যার যে শাখা কোন কাজ সঠিক বা কোন কাজ ভুল এবং মানুষের কি করা উচিত তার নৈতিক মানদণ্ডটাকে নির্ধারণ করে, হ্যাঁ? তাকে কিন্তু নিয়মনিষ্ঠ নীতিবিদ্যা বলে, হ্যাঁ? এবার এই নিয়মনিষ্ঠ নীতিবিদ্যায় কি না নিয়মের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে সেখানে আমরা দেখব যে বিশেষ করে যারা ডিওন্টোলজিস্ট, হ্যাঁ? যারা কর্তমুখী নৈতিকতার কথা বলে যেমন কান্ট, উপযোগবাদী যারা হচ্ছে সর্বাধিক মানুষের সর্বাধিক হিতের কথা বলে, যারা হচ্ছে ভার্চু এথিক্স এর কথা বলে, হ্যাঁ? মানে ভার্চুকেই হচ্ছে তাদের নৈতিকতার আলোচনার বিষয়বস্তু বলে, ক্লিয়ার? এবার মানে বা নৈতিক সদ্গুণ, হ্যাঁ? সৎ চরিত্রের কথা বলে। সেই আলোচনাগুলো কিন্তু সব আসবে নরমেটিভ এথিক্স এর ক্ষেত্রে। আমি বোঝাতে পারছি? যে দেখো তাহলে কর্তব্যমুখী নৈতিকতা, উপযোগবাদ, তারপরে ভার্চু এথিক্স এইগুলো অর্থাৎ ডিওন্টোলজিক্যাল আর ইউটিলিটেরিয়ানিজম আর হচ্ছে ভার্চু এথিক্স এইগুলো কার মধ্যে আসবে? নরমেটিভ এথিক্স এর মধ্যে। এথিক্সের কটা শাখা বলেছি? ৩ টে শাখা। স্লাইডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দেখো নরমেটিভ, মেটা এবং অ্যাপ্লাইড। তাহলে নরমেটিভটা আমি বললাম এতক্ষণ। এবার মেটা এথিক্সটা কি? না অধিনীতিবিদ্যাটা কি? না নীতিবিদ্যার যে শাখা নৈতিক ধারণা, নৈতিক ভাষা, নৈতিক মূল্যবোধের অর্থ ও তার ভিত্তিগুলোকে বিশ্লেষণ করে তাকে অধিনীতিবিদ্যা বলে। এইখানে কিন্তু এই অধিনীতিবিদ্যা দিয়ে বা এই মেটা এথিক্সে কি নিয়ে আলোচনা করা হয় জানো? এখানে ভালো বলতে কি বোঝায়? উচিত কথাটার অর্থ কি? হ্যাঁ? নৈতিক মূল্যবোধ কি সার্বজনীন নাকি সেটা আপেক্ষিক? নৈতিক বিচার সত্য না মিথ্যা হতে পারে? এইরকম প্রশ্ন নিয়ে আলোচনা করবে মেটা এথিক্সে। মানে অ্যাকচুয়াল সেখানে আলোচনা করা হবে নৈতিক ধারণা বলতে কি বোঝায়? নৈতিক ভাষা অর্থাৎ এথিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? হ্যাঁ? তারপরে নৈতিক মূল্যবোধের অর্থ কি? এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে মেটা এথিক্স। ক্লিয়ার? আর
এরপরে যে নীতিবিদ্যার শাখা রয়েছে সেটা ইন্টারেস্টিং, যেটা আমরা সকলেই পড়ি, আমাদের চেনা জানার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি অ্যাপ্লাইড এথিক্স। আমরা কিন্তু দেখো এই নরমেটিভ এথিক্স এবং অ্যাপ্লাইড এথিক্সটাকে আমরা খুব বেশি জানি। কিন্তু এই মেটা এথিক্সটা কিন্তু একটু হায়ার লেভেলে পড়া হয়। তোমরা একটু মনে করবে, এই মেটা এথিক্সটা কিন্তু তোমরা আ বিশেষ করে পড়েছো কোথায় বলো তো? এমএ লেভেলে, পিজি লেভেলে তোমরা এইগুলো পড়েছো। মেটা এথিক্স, হ্যাঁ? যেখানে হচ্ছে আ নীতিবিদ্যাটাকে যারা ভাষা বিশ্লেষণী দার্শনিক, তারা নীতিবিদ্যাটাকে যে ভাষা বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করেছে, সেইটা হচ্ছে মেটা এথিক্স এর মধ্যে পড়ে। ক্লিয়ার? এবার এই প্রয়োগ নীতিবিদ্যা বা এপ্লাইড এথিক্সটা কি? না, নীতিবিদ্যার যে শাখা নীতিবিদ্যার তত্ত্বগুলোকে বাস্তব জীবনের নির্দিষ্ট সমস্যায় প্রয়োগ করে, তাকে কিন্তু প্রায়োগিক নীতিবিদ্যা বা এপ্লাইড এথিক্স বলে। তাহলে এই নীতিবিদ্যার আলোচ্য বিষয়গুলো কি? না, উদাহরণ হচ্ছে, যেমন বলি, না চিকিৎসাগত নীতিবিদ্যা, যেটাকে মেডিকেল এথিক্স বলছি। যেটা হচ্ছে, যেখানে হচ্ছে কি নিয়ে আলোচনা করবে? না চিকিৎসা, রুগীর বা কি বলা যায় অধিকার, ইচ্ছা মৃত্যু, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইগুলো নিয়ে আলোচনা করবে। পরিবেশ নীতিবিদ্যা তার আলোচনার মধ্যে পড়ে। যেখানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ? তারপরে জীবজগতের প্রতি নৈতিক দায়িত্ব, এইগুলো হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়। আরো এছাড়াও তোমরা পড়েছো হয়তো পিজিতে কোনো না কোনো জায়গায়, যেখানে বিজনেস এথিক্স, তারপরে হচ্ছে তোমরা কি বলা যায়, আম টেকনোলজিক্যাল এথিক্স, তারপরে হচ্ছে তোমরা যুদ্ধ এবং শান্তির বিষয়ে আ এথিক্স, হ্যাঁ? নীতিবিদ্যা। এইগুলো হচ্ছে কি না ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে পড়ছে, হ্যাঁ? তারপরে আমরা যে এই যে ইউথনেশিয়া পড়ি, তারপরে তোমরা কি বলা যায়, আরো যে বিষয়গুলো রয়েছে বলো না? ইউথেনেসিয়া ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে পড়ে। অ তারপরে হচ্ছে কি বলে ওটা? হুম? তারপরে হচ্ছে তোমাদের হ্যাঁ, যেটা হচ্ছে তোমাদের এই জাতি বৈষম্য, হ্যাঁ? এইগুলো পরিবেশমূলক নীতিবিদ্যা, এই বিষয়গুলো কিন্তু ব্যবহারিক নীতিবিদ্যার আলোচনার মধ্যে কিন্তু পড়ে। তো সেইগুলো কিন্তু আমাদের ব্যবহারিক নীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেগুলো আমি পড়াবো আস্তে, আস্তে ধীরে, ধীরে। এবার কিন্তু আমাদের এই যে নীতিবিদ্যার যে ১ম যে ইউনিট, হ্যাঁ? নীতিবিদ্যার যে ১ম যে ইউনিট, যেটা একদম ১ম এ বলেছিলাম দ্য নেচার অফ এথিক্স, সেটা আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু নেচার অফ এথিক্সটা বললাম। এখানে নেচার অফ এথিক্স আমি কি বললাম? যে নীতিবিদ্যা কি বা কাকে বলে, সে বিষয়ে কোন দার্শনিক কি সংজ্ঞাগুলো দিয়েছে, নীতিবিদ্যার বৈশিষ্ট্যটা কি, নীতিবিদ্যার ভাগগুলো কি, হ্যাঁ? যেখানে আমি দেখলাম যে নীতিবিদ্যা হচ্ছে নরমেটিভ, মেটা এবং অ্যাপ্লাইড এথিক্স, এই ৩ টা ভাগে ভাগ করেছি, হ্যাঁ? নরমেটিভ এথিক্সে কি নিয়ে আলোচনা করে, মেটা এথিক্সে কি নিয়ে আলোচনা করে, অ্যাপ্লাইড এথিক্সে কি নিয়ে আলোচনা করে, সেটা বললাম। তারপরে নীতিবিদ্যাতে আমি তোমাদের যেটা আরো বলেছি, সেটা হচ্ছে ওই যে নীতিবিদ্যার যে মানুষের যে মূল্যের কথা বলে, সেই মানুষের যে মূল্য, সেটা যে ৩ টা ভাগ আমি সেটা বলেছি, তাই না? নীতিবিদ্যাতে যে ৩ টা মূল্যের কথা বলেছে, হ্যাঁ? যেখানে কোথায় কোন মূল্যে কি নিয়ে আলোচনা করা হয় আমি সেটা তোমাদের বললাম। নীতিবিদ্যা কিভাবে অধিবিদ্যা থেকে পৃথক সেটা আমি বললাম, হ্যাঁ? তো এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে নীতিবিদ্যার একদম ১ম যে সিলেবাসের মধ্যে রয়েছে, দ্য নেচার অফ এথিক্স, সেইটা। এরপরে তোমাদের টপিকের মধ্যে বা তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, সেটা হচ্ছে নৈতিক ক্রিয়া বনাম অনৈতিক ক্রিয়া। অর্থাৎ নৈতিক ক্রিয়া বনাম অনৈতিক ক্রিয়া মানে, যেখানে তোমাদের কিন্তু আলোচনা করা হবে যে মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন। সমস্ত আমরা জানি যে কাজগুলো আমরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে করি, সেটা তো নৈতিক কাজ, হ্যাঁ কি না? এবার অনেক কাজ আছে যেগুলোকে নৈতিক কাজ বলা যায় না, অনৈতিক কাজ। তাহলে আমাকে নৈতিক কাজ কোনটা জানতে পারবো তখনই, যদি আমি জানতে পারি যে অনৈতিক কাজ কোনগুলো। তাহলে এই নৈতিক কাজ এবং অনৈতিক কাজের মধ্যে, ক্রিয়ার মধ্যে, হ্যাঁ? তো সেইগুলোর মধ্যে আমাকে পার্থক্যটা বুঝতে হবে। হ্যাঁ? সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গাগুলো তোমাদের বুঝে নিতে হবে। ১ম এই বলি যে নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে তোমাকে ১ম এ যেটা জানতে হবে যে নৈতিক ক্রিয়াটা কি? চার্টের মধ্যে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে যে নৈতিক ক্রিয়াটা কি? নৈতিক ক্রিয়া বলতে কি বুঝায়? মোরাল অ্যাকশনটা কি? দেখো, নৈতিক ক্রিয়া বলতে সেই সমস্ত স্বেচ্ছাকৃত ও অভ্যাসগত ক্রিয়াকে বোঝায়, যার মধ্যে নৈতিক গুণ বা দোষ বর্তমান থাকে।
এবং যেগুলোকে ভালো-মন্দ, উচিত-অনুচিত, সঠিক বা ভুল ইত্যাদি নৈতিক মানদণ্ডে বিচার করা যায়। বিষয়টাকে যদি আরো সহজভাবে বলি তাহলে বলতে হবে যে স্বেচ্ছাকৃত ক্রিয়াকে কিন্তু যেটা মানুষ স্বেচ্ছায় করে, যে স্বেচ্ছাকৃত ক্রিয়াকে নৈতিক মানদণ্ডের সাহায্যে ভালো-মন্দ, উচিত-অনুচিত হিসাবে বিবেচনা করা যায়, তাকেই কিন্তু কি বলে? না নৈতিক ক্রিয়া বলে। তাহলে আমরা এই অধ্যায়টাতে পড়ব কি? না নৈতিক এবং অনৈতিক ক্রিয়াটা কি? এখন আমরা পড়ছি কি নৈতিক ক্রিয়াটা কি? তাহলে নৈতিক ক্রিয়াটা কি? না নৈতিক ক্রিয়া হচ্ছে ক্রিয়া বলতে বোঝায় সেই সমস্ত স্বেচ্ছাকৃত এবং অভ্যাসগত ক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে নৈতিক গুণ বা দোষ বর্তমান থাকে এবং যেগুলোকে ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় সঠিক ভুল ইত্যাদি নৈতিক মানদণ্ডে যেটাকে বিচার করা যায় সেটাই হচ্ছে নৈতিক ক্রিয়া। তাহলে বিষয়টা সহজভাবে বললে এরকম বলতে হবে যে স্বেচ্ছাকৃত ক্রিয়াকে কিন্তু কথাটা মনে রাখবি স্বেচ্ছাকৃত কথাটা। স্বেচ্ছাকৃত ক্রিয়াকে নৈতিক মানদণ্ডের সাহায্যে ভালো মন্দ বা উচিত অনুচিত হিসেবে বিবেচনা করা যায় বা বিচার করা যায় তাকে নৈতিক ক্রিয়া বলে। এবার এই যে নৈতিক ক্রিয়ার উদাহরণ হিসাবে যদি আমাকে বলতে হবে কি না সত্য কথা বলা, হুম? অসহায় ব্যক্তিকে সাহায্য করা, হুম? তারপরে কি? না অন্যায়ের প্রতিবাদ করা, হ্যাঁ? তারপর কি? না স্বেচ্ছাকৃত মানে ইচ্ছাকৃতভাবে কাউকে মানে প্রতারণা কি বলা যায়? করা বা না করা, হ্যাঁ? এইগুলো হচ্ছে কি? না আমার সব কার অন্তর্গত? না নৈতিক ক্রিয়ার অন্তর্গত। কারণ এগুলো মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বা অভ্যাসগতভাবে এইগুলো কিন্তু মানুষ এগুলো করে থাকে। এবার অনৈতিক ক্রিয়াটা কি? অনৈতিক ক্রিয়া দেখো স্লাইডের এধারে লেখা আছে। কি বলা আছে অনৈতিক ক্রিয়া দেখো। অনৈতিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার মধ্যে যে ক্রিয়ার মধ্যে নৈতিক গুণ বা দোষ নেই এবং যাকে ভালো-মন্দ, উচিত-অনুচিত নৈতিক মানদণ্ডে বিচার করা যায় না সেটা হচ্ছে অনৈতিক ক্রিয়া। অর্থাৎ এখানে কিন্তু নৈতিক বিচার করা যায় না। নৈতিক বিচারটা এখানে প্রযোজ্য নয়। এটা নন মোরাল অ্যাকশন। যেমন উদাহরণ কি? যেমন ভূমিকম্প হলো, বন্যা হলো, বজ্রপাত হলো, ক্লিয়ার? কোনো দুর্ঘটনা হলো। তারপরে ধরো আম পশুর যে স্বাভাবিক আচরণ বা ধরো প্রতিক্রিয়াজাত যে ক্রিয়া আমাদের মানুষের প্রতিক্রিয়াজাত কি আচরণ মানে যেখানে হাঁচি, কাশি, বমি এইগুলো। তারপরে হচ্ছে আ অনিচ্ছাকৃত কোনো দুর্ঘটনা মানে ইচ্ছাকৃতভাবে করেনি, অনিচ্ছাকৃতভাবে সেটা কোনো দুর্ঘটনা হয়েছে। হুম? তো এবার সেইগুলো কি না সেই বিষয়বস্তুগুলোর কিন্তু আ পা সেইগুলো হচ্ছে কি না অনৈতিক ক্রিয়া। ক্লিয়ার? এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া সেটা তোমরা কি বুঝলে? বোঝার পরে তোমাদের জানতে হবে কোন কাজ নৈতিক বিচারের যোগ্য নয়? কোন কাজটা নৈতিক বিচারের যোগ্য নয় তোমাকে বলেছে। কোনগুলো নৈতিক বিচারের যোগ্য নয়? হুম? সেটা একটু আগেই আমি তোমাদের বিষয়টা বলেছি যে কোন কাজটা নৈতিক বিচারের যোগ্য নয়। না কোন কাজটা? মানে যেটা হচ্ছে অনৈতিক ক্রিয়া সেটা হচ্ছে নৈতিক বিচারের আ বিষয়বস্তু নয়। নন মোরাল অ্যাকশন যেটা সেটা। বিশেষ করে দেখো এখানে দেয়া আছে ভূমিকম্প, বন্যা, জড় পদার্থের ক্রিয়া, পশুর স্বাভাবিক ক্রিয়া, শিশুর কাজ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কার্যকলাপ, হ্যাঁ? তো এইগুলো কিন্তু আ নৈতিক বিচারের আ যোগ্য নয় এই বিষয়বস্তুগুলো। ঠিক আছে? এবার নৈতিক বিচারের মূল কিছু শর্ত রয়েছে। কি? না কোনো কাজকে নৈতিকভাবে বিচার করার জন্য প্রধানত ২ টি শর্ত কিন্তু অপরিহার্য। কি, কি? না ১ম শর্ত হচ্ছে বুদ্ধি বা বিচারবোধ যেটা হচ্ছে রিজন। বলছে ব্যক্তিকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা থাকতে হবে। যে ব্যক্তির ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা যার আছে, হ্যাঁ? তার কিন্তু মানে অর্থাৎ যার বুদ্ধি আছে, ক্লিয়ার? তার আচরণ কিন্তু নৈতিক বিচারের মধ্যে পড়বে। আর কি? না আর হচ্ছে ইচ্ছাকৃততা বা স্বেচ্ছাচারিতা। বলছে ব্যক্তিকে নিজের ইচ্ছা, জ্ঞান এবং বিবেচনা অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। এই ২ টা হচ্ছে নৈতিক বিচারের মূল শর্ত। তুমি যে নৈতিক বিচার করছো, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিচার করছো কার করবে? না যার বুদ্ধি রয়েছে আর যে কাজটা স্বেচ্ছায় করবে। তার তুমি কিন্তু ভালো-মন্দ, ন্যায়-অন্যায় তুমি বিচার করবে। ঠিক আছে? তাহলে স্বেচ্ছাকৃত কর্ম তুমি হচ্ছে যে করবে স্বেচ্ছায় যে কাজটা করছে তার এবং যার বুদ্ধি রয়েছে তার।
এমন নয় যে কারো বুদ্ধি নেই, সে কোনো একটা কাজ করেছে। হ্যাঁ, গরু কাদের কাদের বাড়ি থেকে ধান খেতে খেয়ে নিয়েছে, তুমি সেটাকে নৈতিক অনৈতিক বিচার করছো, সেটা হবে না। হলো? এবার কোন কাজ নৈতিক বিচারের যোগ্য নয়? না, একটু আগে বললাম যেমন হচ্ছে ভূমিকম্প, বন্যা, ঝড়, বজ্রপাত অর্থাৎ এই সমস্ত যে প্রাকৃতিক ঘটনা, এইগুলো কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়বে না। ক্লিয়ার? আবার জড় পদার্থের যে ক্রিয়া, হ্যাঁ? জড় পদার্থের ক্রিয়া সেটা নৈতিক বিচারের মধ্যে পড়বে না। দেখা গেল কোনো জায়গায় হচ্ছে পাথর হচ্ছে উপর থেকে গড়ে পড়লো বা ধরো কোথায় আগুন জ্বললো। তো সেইগুলো কিন্তু নৈতিক বিচারের আ আলোচনার মধ্যে পড়বে না। আবার কোনো পশুর স্বাভাবিক ক্রিয়া, কোনো পশু হচ্ছে খাদ্যের সন্ধানে অন্য প্রাণীকে আক্রমণ করলো, হ্যাঁ? সেইগুলোকে কিন্তু নৈতিক বিচারের আলোচনার মধ্যে আনা যাবে না। আবার কোনো শিশু বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির যে সমস্ত কার্যকলাপ, হ্যাঁ? যে কিন্তু ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে পারে না, তাদের আচার-আচরণকে তাদের কিন্তু আ আলো কার্যকলাপকে নৈতিক বিচারের আ আয়ত্তে নিয়ে আসা যাবে না। আবার তোমাকে জবরদস্তিভাবে, হ্যাঁ? তোমাকে কেউ কাজ করিয়েছে, সেটাও কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তু হবে না। যদি কাউকে জোর করে কোনো কাজ করানো হয় এবং তার নিজের কোনো ইচ্ছা যদি না থাকে, তবে সেই কাজের নৈতিক দায় কিন্তু অনেকাংশে যে করেছে তার থাকে না। হুম? এবার যে করিয়েছে তার থাকে। এবার হচ্ছে আ তোমাকে হয়তো আ কেউ হচ্ছে সম্মোহিত করেছে, হিপনোটাইজ করেছে, করে তোমাকে কিছু কাজ করিয়েছে। সেটাও নৈতিক বিচারের আ মধ্যে আসবে না। আবার প্রতিক্রিয়াজাত যে সমস্ত ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্সিভ যে অ্যাকশন, যেমন হঠাৎ করে চোখের পাতা পড়া, চোখ বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ? তারপরে হাঁচি, কাশি এইগুলো কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়বে না। ঠিক আছে? তারপরে দুর্ঘটনাজনিত কোনো কাজ, অনিচ্ছাকৃতভাবে কোনো দুর্ঘটনা হয়েছে, সেটা কিন্তু নৈতিক বিচারের কাজের মধ্যে আসবে না। নৈতিক বিচারের আলোচনার মধ্যে আসবে না। ক্লিয়ার? এবার আবেগের আকস্মিক প্রকাশ। হঠাৎ মানে কেউ ভয় পেয়ে চিৎকার করে উঠেছে, হ্যাঁ? তো সেটাও সেই আবেগের আকস্মিক প্রকাশটা কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে আসবে না। তাহলে নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে যেটা আসবে সেটা কি? না সেটা হচ্ছে ৯ নম্বর পয়েন্টে দেয়া আছে দেখো, স্বেচ্ছাকৃত কর্ম, ভলান্টারি অ্যাকশন। অর্থাৎ এই স্বেচ্ছাকৃত কর্মটা কি? না, যে কাজ ব্যক্তি হচ্ছে তার নিজের জ্ঞান, নিজের ইচ্ছা, নিজের উদ্দেশ্য, হুম, এই বিবেচনা, এইগুলো বিবেচনার মাধ্যমে সচেতনভাবে মানুষ সম্পন্ন করে, তাকেই কিন্তু স্বেচ্ছাকৃত ক্রিয়া বলা হয়। অর্থাৎ স্বেচ্ছাকৃত ক্রিয়ার ক্ষেত্রে কি থাকে? স্বেচ্ছাকৃত ক্রিয়ার ক্ষেত্রে মানুষের ইচ্ছা থাকবে, প্লাস মানুষের জ্ঞান থাকবে, প্লাস মানুষের উদ্দেশ্য থাকবে, প্লাস মানুষের নির্বাচন থাকবে। মানুষ নিজেই সে কাজটাকে নির্বাচন করবে। সেটা হচ্ছে স্বেচ্ছাকৃত কাজ। অর্থাৎ স্বেচ্ছাকৃত ক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো ব্যক্তির স্বাধীন ইচ্ছা। ব্যক্তি হচ্ছে নিজের স্বাধীন ইচ্ছা অনুসারে সেই কাজটি করবে। ক্লিয়ার? এবার এই স্বেচ্ছাকৃত কর্মের কতগুলো পর্যায় রয়েছে। একটা হচ্ছে মানসিক পর্যায়, একটা শারীরিক পর্যায়, আর একটা হচ্ছে না আ বহিঃপ্রকাশগত পর্যায়। ক্লিয়ার? এবার আ স্বেচ্ছাকৃত কর্মের মানসিক পর্যায়, শারীরিক পর্যায় এবং বহিঃপ্রকাশগত পর্যায়, এই ৩ টে পর্যায় রয়েছে এবং ৩ টে পর্যায় একটু করে বুঝতে হবে। মানসিক পর্যায় কি? না নৈতিক বা স্বেচ্ছাকৃত কর্মের এই যে মানসিক পর্যায়, হ্যাঁ? এখানে কি? না মানসিক পর্যায় ক্রিয়াটি ১ম এ কিন্তু কি মনের মধ্যে গড়ে ওঠে। হুম? এখানে কিন্তু এটি হচ্ছে কি? আ এটির প্রধান ধাপের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অভাবের অনুভব বা চাহিদা। প্রত্যেক স্বেচ্ছাকৃত কাজের শুরু হয় কিন্তু কোনো না কোনো অভাব বা চাহিদার অনুভূতি থেকে। যেমন ক্ষুধা লাগা, হুম? সেটা কিন্তু খাদ্যের প্রয়োজন অনুভব করে। আবার যেমন ধরো মানুষের ইচ্ছা, হুম? না কি? না অভাবের অনুভূতি যখন কোনো নির্দিষ্ট বস্তু বা উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রবল হয়, তখন কিন্তু তা ইচ্ছায় পরিণত হয়। হ্যাঁ? তাহলে খিদা, তারপরে কি খিদা থেকে খাদ্যের চাহিদা, খাদ্যের চাহিদা থেকে কি? না খাবার খাওয়ার ইচ্ছা। তো এইগুলো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে কি হয়? তারপরে হয় কি? প্রেরণার সংঘাত। হুম? সেটা হচ্ছে কমপ্লিট অফ আ মোটিভ। সেখানে কি হয়? না মানুষ একই সময়ে, একই সময়ে ব্যক্তির মনের মধ্যে একাধিক ইচ্ছা বা প্রেরণা দেখা দিতে পারে। তাদের মধ্যে পরস্পর মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়। যেমন হচ্ছে পরীক্ষায় পড়াশোনা করা, মোবাইলে সময় কাটানো, হ্যাঁ? এইখানে কিন্তু ২ টি বিষয়ের মধ্যে আ সংঘাত হয়। আমি পড়াশোনা করব না মোবাইল ঘাঁটবো। তো সংঘাত হওয়ার পরে মানুষ নির্বাচন করে, নাহ
এখন পরীক্ষা আছে, এখন মোবাইল ঘেঁটে লাভ নেই, পড়াশোনা করতে হবে। অর্থাৎ পড়াশোনা করাটা জিতে যায়। তো এইভাবেই কিন্তু বিষয়গুলো আমাদের মনের মধ্যে ঘটে। তারপর হচ্ছে বিচার বিবেচনা। আমরা বিচার বিবেচনা করি, না এটা এবার আমাদের করা উচিত। করা উচিত করার পরে কি হয়? না আমরা নির্বাচন করি যে এইটা করা উচিত, এবার তাহলে আমাদের এই বইটা পড়তে হবে। তো এইভাবে একটা কাজ কিন্তু সংগঠিত হয়। তাহলে আমরা দেখছি যে স্বেচ্ছাকৃত কর্ম করার ক্ষেত্রে ৩ টা স্তর রয়েছে, ৩ টা স্টেপ রয়েছে। ১ম হচ্ছে মানসিক স্তর, তারপরে শারীরিক স্তর, তারপর হচ্ছে বহিঃপ্রকাশের স্তর। তাহলে মানসিক স্তর আর শারীরিক স্তরটা কি? না শারীরিক স্তরটা বা বডিলি স্টেজ হচ্ছে সেটা। বডিলি স্টেজটা কি? না বডিলি স্টেজটা হচ্ছে না মানসিক সংকল্প করার পরে যেটি শারীরিক প্রক্রিয়ায় প্রকাশিত হয় সেটা হচ্ছে শারীরিক পর্যায়। অর্থাৎ মনের মধ্যে যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম, হ্যাঁ? তা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে যখন বাস্তব কাজের রূপ লাভ করে সেটা হচ্ছে গিয়ে শারীরিক। এবার বহিঃপ্রকাশের পর্যায়টা কি? বহিঃপ্রকাশের পর্যায়টা কি? না বহিঃপ্রকাশের পর্যায় হচ্ছে এটা হলো ক্রিয়ার বাহ্যিক ফল প্রকাশের পর্যায়। ব্যক্তির যখন শারীরিক কাজের ফলে যে ফল বা পরিবর্তন বাইরের জগতে প্রকাশ পায় সেটা হচ্ছে বহিঃপ্রকাশগত পর্যায়। যেমন ধরো একজন দরিদ্র মানুষকে টাকা দিল। কেউ একজন দরিদ্র মানুষকে টাকা দিল। সেখানে কি ইচ্ছা, তার সিদ্ধান্ত, তার হাত থেকে টাকা দেওয়া এবং দরিদ্র ব্যক্তি সেই টাকাটা পেল। এই যে দরিদ্র ব্যক্তির টাকাটা পেল, লাস্টে যে ফলটা হলো সেটাই হচ্ছে না বহিঃপ্রকাশগত পর্যায়। যেকোনো নৈতিক কাজের ক্ষেত্রে এই ৩ টা স্টেপ থাকে। ১ম এ হচ্ছে মানসিক, ১ম এ কিন্তু মানসিক, ১ম এ দৈহিক নয়, ১ম এ মানসিক। হ্যাঁ? মানসিকভাবে তাকে কিন্তু এই তার মধ্যে ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ? তারপরে হচ্ছে কি? না দৈহিক, তারপরে হচ্ছে তার বহিঃপ্রকাশগত আ বিষয় সেটা থাকতে হবে। তবেই কিন্তু তোমার হচ্ছে আ নৈতিক ক্রিয়াটা বা স্বেচ্ছাকৃত কর্মটা সংগঠিত হবে। এবার এই যে নৈতিক ক্রিয়া ও স্বেচ্ছাকৃত ক্রিয়া, নৈতিক ক্রিয়া ও স্বেচ্ছাক্রিয় ক্রিয়া এর সম্পর্কটা কি? নৈতিক ক্রিয়া এবং স্বেচ্ছাকৃত কর্মের সম্পর্কটা কি? না নৈতিক বিচারের ক্ষেত্রে স্বেচ্ছাকৃত ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। না কেন? কারণ হচ্ছে নৈতিক দায়িত্ব সাধারণত সেই কাজের জন্য আরোপ করা হয় যা ব্যক্তি জ্ঞান ও স্বাধীন ইচ্ছার দ্বারা মানুষ কিন্তু সম্পন্ন করে। হুম তাই স্বেচ্ছাকৃত ক্রিয়া অর্থাৎ স্বেচ্ছাকৃত প্লাস সচেতন প্লাস হচ্ছে উদ্দেশ্যমূলক কাজ সমান হচ্ছে নৈতিক বিচার। আর অন্যদিকে কি না অনিচ্ছাকৃত প্লাস হচ্ছে বাধ্যতামূলক প্লাস হচ্ছে অচেতন কাজ সমান কি হয়? না সাধারণত নৈতিক বিচার যোগ্য নয়। অর্থাৎ নৈতিক বিচারের বিষয়টা হবে সেটা, যেটা হচ্ছে মানুষ সচেতনভাবে, যেটা উদ্দেশ্যমূলকভাবে, হ্যাঁ? যেটা হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে করবে। আর অ নৈতিক বিচারের বিষয়বস্তু নয় কোনটা? না যেটা মানুষ অনিচ্ছাকৃতভাবে করবে, যেটাকে মানুষ বাধ্যতামূলকভাবে মানে বাধ্য করানো হয় জোর করে, যেটা মানুষ অচেতনভাবে করে, সেইগুলো কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তু নয়। তাহলে আমরা দেখলাম যে নৈতিক বিচারের ক্ষেত্রে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? সেই বিষয়গুলোর মধ্যে মানসিক, শারীরিক এবং হচ্ছে বহিঃপ্রকাশের দিক এই ৩ টে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমাদের যেটা হচ্ছে কি বলা যায়? নৈতিক বিচারের ক্ষেত্রে আমরা দেখলাম যে কি গুরুত্বপূর্ণ, কি বিষয়গুলো আমরা দেখলাম, কি বিষয়গুলো আমরা পড়লাম যে আ মানসিক স্তর, তারপরে আমরা মানসিক স্তরের পরে আমরা দেখলাম কি বহিঃপ্রকাশের স্তর, হ্যাঁ? মানে বাইরের স্তর, আ মধ্যিখানে আমরা দেখলাম যে দৈহিক স্তর। এই স্তরগুলো কিন্তু কার পর্যায়? না আমার হচ্ছে নীতিবিদ্যার আ যে বিষয়বস্তু অর্থাৎ আ মোরাল এবং নন মোরাল যে জাজমেন্ট সেই যে স্বেচ্ছাকৃত কর্মের যে স্তর, যে স্বেচ্ছাকৃত কর্ম যে অনুষ্ঠিত হয়, এই ৩ টে ধাপে কিন্তু আমাদের হয়। সেটা তোমাদের মনে রাখতে হবে। এবার তোমাদের যেটা হচ্ছে বা কি বলা যায়? যেটা পড়তে হবে সেটা হচ্ছে উম দ্যা নেচার অফ মোরাল জাজমেন্ট। মোরাল জাজমেন্টের প্রকৃতিটা কি? হ্যাঁ? সেই মোরাল জাজমেন্টের প্রকৃতিটা কি তোমাদের কিন্তু জানতে হবে। এবার নৈতিক জাজমেন্টের প্রকৃতিটা কি? না দেখো এই যে ১৩ নম্বর পয়েন্টে তোমরা দেখো যে নৈতিক জাজমেন্টের প্রকৃতিটা কি? ১ম এই তোমাদের কিন্তু জানতে হবে যে আ নৈতিক বিচার বলতে কি বোঝায়? হুম? নৈতিক বিচার বলতে কি বোঝায়? সেটা আমরা পড়তে গিয়ে কি পড়েছি? যা নৈতিক বিচার হচ্ছে এমন একটা বাধ্যতামূলক বিচার যার মাধ্যমে কোনো মানুষের কাজ বা আচরণের ভালো মন্দ
উচিত অনুচিত, ঠিক ভুল এইগুলো আলোচনা করে, সেটা হচ্ছে নৈতিক বিচার। হ্যাঁ? সেইটা হচ্ছে নৈতিক বিচার। এবারে এই নৈতিক বিচারটা আমরা পড়তে গিয়ে আমরা কি দেখেছি? যে আ নৈতিক বিচার না কতগুলো হচ্ছে নৈতিক বিচার হচ্ছে একটা কি? প্রপোজিশন। বলা হচ্ছে নৈতিক বিচারটা একটা প্রপোজিশন। এটা একটা হচ্ছে বচন। হ্যাঁ? এটা কি ধরনের প্রপোজিশন? বলছে দেখো নৈতিক বিচার সাধারণত এটা একটা পূর্ণাঙ্গ বাক্য বা প্রপোজিশন আকারে প্রকাশিত হয়। নৈতিক বিচারটা সবসময়ের জন্য। যেমন আমি বললাম যে চুরি করা অন্যায়। আমি বললাম যে চুরি করা অন্যায়। তাহলে এখানে হ্যাঁ, একটি কাজ কি না চুরি করা এবং তার যে নৈতিক মূল্য সেটা অন্যায় এই দুটো বিষয় কিন্তু একসঙ্গে রয়েছে। অর্থাৎ নৈতিক বিচার কি না কেবল কোনো কাজের বর্ণনা নয়। বরং সেটা কি? সেটা হচ্ছে কাজের নৈতিক মূল্যটাকে নির্ধারণ করে। মূল্যটাকে নির্ণয় করে। এই যে নৈতিক বিচারের কথা বলছি না? এই নৈতিক বিচার কিন্তু এটা কিন্তু মানে কোনো অনুমান নয়। নৈতিক বিচারটা কোনো অনুমান নয়। তাহলে এই নৈতিক বিচারটা কি? না, এই নৈতিক বিচারটা হচ্ছে অনেক ক্ষেত্রে কোনো নৈতিক বিচারকে আমরা কি বলা যায়? সরাসরি করা হয় না। বরং কি করি আমরা? না কোনো নৈতিক নীতি বা আদর্শ থেকে নির্দিষ্ট কাজ সম্পর্কে আমরা আমরা কিন্তু সিদ্ধান্ত নিই। যেমন ধরো আমি বললাম যে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করা অন্যায়। হ্যাঁ? এটা হচ্ছে একটা নৈতিক নীতি। অন্যের সম্পত্তি আত্মসাৎ করা অন্যায়। এখানে ঘটনাটা কি? না ধরো ঘটনা হচ্ছে আমি বললাম যে কোনো একজন ব্যক্তি সে হচ্ছে অন্যের টাকা চুরি করেছে। এখানে নৈতিক সিদ্ধান্তটা কি? না নৈতিক সিদ্ধান্ত হচ্ছে আ যে ব্যক্তিটা টাকাটা নিয়েছে সে হচ্ছে অন্যায় কাজ করেছে। বলছে এখানে এই যে সাধারণ নীতি না, এই সাধারণ নীতিটা হচ্ছে বিশেষভাবে কাজ করে। কিন্তু এই সাধারণ নীতিটাকে অনুমান বলা চলে না। এই কারণে নৈতিক বিচারের বিষয়বস্তুটা কি সেটা কিন্তু অনুমান নির্ভর নয়। নৈতিক বিচার সবসময় সেটা কিন্তু অনুমান নির্ভর নয়। এই নৈতিক বিচারটা কিন্তু অন্তর্দৃষ্টি থেকে উদ্ভূত হতে পারে। যারা নীতিবিদ তারা বলছেন যে নৈতিক বিচারে এই যে বিষয়বস্তুটা সেটা অনুমান থেকে উৎপন্ন হয়। অনুমান থেকে উদ্ভূত হতে পারে। হুম? এবারে এই যে নৈতিক বিচার, এই নৈতিক বিচারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি? না নৈতিক বিচার যেটা হবে সেটা মূল্যবোধমূলক হবে, মূল্যবোধমূলক অর্থাৎ ভ্যালু জাজমেন্ট হবে। যেখানে সত্য বলা, হ্যাঁ? অপরকে অপরকে হচ্ছে প্রতারণা না করা, অপরকে সাহায্য করা, অন্যায় করা এই ভ্যালুগুলো নিয়ে আলোচনা করে। নৈতিক বিচার হচ্ছে আদর্শনিষ্ঠ হবে। তারপরে কি? না নৈতিক বিচার হচ্ছে স্বেচ্ছাকৃত কাজের সঙ্গে সম্পর্কিত হবে। হ্যাঁ? যেখানে অ অ মানে যেটা হচ্ছে স্বেচ্ছাকৃত নয় যেমন ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এই বিষয়গুলোর উপর নির্ভর করে হবে না। এইগুলোর হচ্ছে বিচার সেখানে করা হবে না। ওই একই কথাগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তারপরে কি? না নৈতিক মানদণ্ডের উপরে কিন্তু নির্ভরশীল। কোনটা? এই যে আমি বললাম যেটা মোরাল জাজমেন্ট সেটা কার উপর নির্ভরশীল? না নৈতিক মানদণ্ডের উপর নির্ভরশীল। হ্যাঁ? যেমন সত্যবাদিতা ভালো, সত্য কথা বলা ভালো, চুরি করা উচিত নয়। এই ধরনের কিন্তু মানদণ্ডের উপর নির্ভরশীল। এবার আ নৈতিক যে আ মূল্যায়ন এটা কিন্তু এই মোরাল জাজমেন্ট কিন্তু নৈতিক মূল্যায়ন করে। ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায়, সঠিক-ভুল এইগুলো কিন্তু মূল্যায়ন করে। এবার নৈতিক বিচারের ৪ টা কিন্তু উপাদান রয়েছে। ৪ টি প্রধান উপাদান। কি? ১ম উপাদান রয়েছে যেটা, সেটা হচ্ছে বিচারকারী যে ব্যক্তি, ১ম এ লাগবে বিচারকারীর ব্যক্তি। যে ব্যক্তি নৈতিক বিচার করেছে, হ্যাঁ? অর্থাৎ কে বিচার করছে সেই ব্যক্তিটাকে ১ম এ লাগবে। হুম? ১ম এ হচ্ছে কে বিচার করেছে সেটা কিন্তু লাগবে। তারপরে বিচার্য বস্তু, যে কাজ বা আচরণকে বিচার করা হচ্ছে সেটা লাগবে। তারপরে কি? না তারপরে নৈতিক মানদণ্ড। কোন মানদণ্ড অনুসারে কাজটা করছে। যে আদর্শ বা মূল্যবোধের ভিত্তিতে একটা কাজ করা হচ্ছে সেটাকে লাগবে। তারপরে কি? না তারপরে হচ্ছে না নৈতিক বিচার ক্ষমতা অর্থাৎ মোরাল জাজমেন্ট এর ক্যাপাসিটিটা লাগবে। যে মানসিকতা, যে বিবেক, যে দক্ষতা, যে সংবেদনশীলতার মাধ্যমে একটা ব্যক্তি নৈতিক বিচার করতে সক্ষম হচ্ছে সেইটাকেতে লাগবে। তাহলে এই ৪ টা জিনিস লাগবে। কিসের জন্য? না সেটা লাগবে নৈতিক বিচারের এই প্রধান এই যে ৪ টা উপাদান, এই উপাদানগুলো কিন্তু লাগবে। কি, কি বললাম? না প্রথমত আ বিচারকারী ব্যক্তিকে লাগবে। তারপরে হচ্ছে বিচার্য বিষয়বস্তু লাগবে। তারপরে নৈতিক মানদণ্ড লাগবে। তারপরে কি লাগবে? না নৈতিক
বিচার ক্ষমতাটা লাগবে। এইগুলো কিন্তু লাগবে। এবার আমরা দেখছি যে নৈতিক বিচারের যে প্রকৃতিটা দেখলাম, সেখানে দেখলাম যে তার বৈশিষ্ট্য হিসাবে দেখলাম যে এটা ভ্যালু জাজমেন্ট, এটা নরমেটিভ, এটা স্বেচ্ছাকৃত অ মানবিক কাজ এবং এটা হচ্ছে কি এর ভিত্তি হচ্ছে নৈতিক মানদণ্ড। এখন এখানে মানুষের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত এই বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করে। এইবার নীতিবিদ্যায় যেটা হচ্ছে, একটা হচ্ছে বর্ণনামূলক জাজমেন্ট বনাম মোরাল জাজমেন্ট। এই যে ডেসক্রিপটিভ জাজমেন্ট এবং নরমাল জাজমেন্ট এই দুটো মোরাল জাজমেন্ট এই দুটো জাজমেন্ট কি? দেখো যেটা হচ্ছে ব্যাখ্যামূলক জাজমেন্ট যেটা সেটা তথ্যভিত্তিক হবে। সেখানে কি ঘটেছে, কি বর্ণনা করা হয়েছে এইগুলো দেখানো হবে, এইগুলো বোঝানো হবে। ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হবে তার ভিত্তিটা। আর যেটা মোরাল জাজমেন্ট যেটা মেইন আলোচনার বিষয় সেটা কি? সেটা মূল্যভিত্তিক হবে। সেখানে কি করা উচিত, কি করা উচিত নয়, হ্যাঁ? নৈতিক মূল্যায়ন করা হবে। মানুষের ভ্যালু কি, মোরাল ভ্যালুটা কি সেটা দেখা হবে। এবার একটু আগেই আমি তোমাদের বললাম যে যে নৈতিক বিচারের ৪ টা উপাদান রয়েছে। নৈতিক বিচারের ৪ টা উপাদান। যেটা একটু আগে আমি বললাম সেটা কি, কি বলেছি? না ১ম হচ্ছে না কে বিচার করছে? সে তাকে দরকার। কে বিচার করছে? কে বিচার করছে মানে? না বিচারকারী ব্যক্তি, হুম? যে সাবজেক্টটাকে যে জাজিং করছে তাকে লাগবে ১। আর দ্বিতীয়ত কি? না দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে বিচার্য বিষয়, দ্যা অবজেক্ট অফ জাজমেন্ট সেটা লাগবে। অর্থাৎ কে বিচার করছে, হ্যাঁ? কি বিচার করছে? কি বিচার হচ্ছে? অর্থাৎ অবজেক্টটা কি? বিষয়টা কি? সেটা। আর ৩ নম্বরে কি? ৩ নম্বরটা হচ্ছে মোরাল স্ট্যান্ডার্ড, নৈতিক মানদণ্ড। আর ৪ নম্বরে কি লাগবে? না মোরাল জাজমেন্ট ক্যাপাসিটি, নৈতিক আ বিচার ক্ষমতা। এইগুলো হচ্ছে কি নৈতিক বিচারের ৪ টা উপাদান। এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ মোরাল জাজমেন্ট। অবজেক্টিভ মোরাল জাজমেন্টটা কি? দেখো এর অর্থটা কি? এই যে অবজেক্টিভ মোরাল জাজমেন্ট সেটার অর্থটা কি? দেখো অবজেক্টিভ আ মোরাল জাজমেন্ট সেখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অবজেক্টিভ ভ্যালিডিটি বা নৈতিক বিচারের যে বস্তুনিষ্ঠতা সেটা সম্পর্কে জানতে হবে। কি? না এখানে বলা হচ্ছে যে আ অবজেক্টিভ ভ্যালিডিটিটা বলতে বোঝায় কোনো নৈতিক বিচার যদি কেবল ব্যক্তিগত পছন্দ, অপছন্দ বা আবেগের উপর নির্ভর না করে যুক্তিসঙ্গত বা সর্বজনীন গ্রাহ্য নৈতিক মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে তাকে কিন্তু বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ ভ্যালিডিটি সম্পন্ন নৈতিক বিচার বলা যায়। হুম? অর্থাৎ আমার ভালো লাগলো বলে আমি করে নিলাম। আমার পছন্দ হলো বলে আমি করে নিলাম। মানে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, হ্যাঁ? আবেগের উপর নির্ভর করে কিন্তু এটা হয় না। এটা হচ্ছে অবজেক্টিভ ভ্যালিডিটির কথা বলে। সাবজেক্টিভ ভ্যালিডিটির কথা কিন্তু বলে না। ঠিক আছে? এই যে মোরাল জাজমেন্ট, সে মোরাল জাজমেন্টটা কি? মোরাল জাজমেন্টে অবজেক্টিভ মোরাল জাজমেন্ট, অবজেক্টিভ ভ্যালিডিটির কথা বলে। ক্লিয়ার? সেখানে কিন্তু সাবজেক্টিভ ভ্যালিডিটির কথা বলে না। এখানে দেখো এই যেটা সাবজেক্টিভ হবে না সেটা পার্সোনাল হবে। আর অবজেক্টিভটা কিন্তু পার্সোনাল নয়। সেটা ব্যক্তিগত নয়। হ্যাঁ? যেটা পার্সোনাল পারফরম্যান্স হবে, সে প্রেফারেন্স হবে যেটা, সেখানে দেখো আমার ভালো লাগা, আমার ব্যক্তিগত অনুভূতি, সাবজেক্টিভ পছন্দ-অপছন্দ এইগুলো নির্ভর করবে। কিন্তু যেটা অবজেক্টিভ মোরাল জাজমেন্ট সেখানে কিন্তু একটি আ নৈতিক ভাবে ভালো, এটি নৈতিকভাবে ভালো। এটা হচ্ছে নৈতিক মানদণ্ড, তার একটা নৈতিক মানদণ্ড থাকবে, তার অবজেক্টিভিটি থাকবে, হ্যাঁ? তার যুক্তি মূল্যবোধ থাকবে। অর্থাৎ অর্থাৎ সেখানে হচ্ছে কি নিজের পছন্দ অপছন্দ আবেগের উপর কিন্তু গুরুত্ব দেবে না। ক্লিয়ার? এরপরে নৈতিক বিচারের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কি? দেখো, স্বেচ্ছাকৃত কাজ নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়বে। আবার যেটা সচেতনভাবে যেটা কাজ করবে, সেটা নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়বে। তারপরে যেটা মানুষ উদ্দেশ্য অনুসারে করবে, সেটা নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়বে। যেটা অভ্যাসগত মানসিক কাজ, সেটা নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়বে। আর নৈতিক বিচারের আওতায় কোনটা পড়বে না? দেখো দেয়া আছে দেখো, অনিচ্ছাকৃত কাজ যেটা, সেটা পড়বে না। আবার যেটা প্রাকৃতিক ঘটনা সেটাও পড়বে না। আবার যেটা হচ্ছে আ কি বলা যায়? আমার হচ্ছে সহজাত প্রতিবর্তক ক্রিয়া যেগুলো, হ্যাঁ? আম রিফ্লেক্স অ্যাকশন যেগুলো, সেইগুলো কিন্তু নৈতিক বিচারের আলোচনার মধ্যে পড়বে না। এবার তাহলে তোমাদের যেটা জানতে হবে যে আ মোটিভ আর ইনটেনশনটা কি?
মোটিভ আর ইনটেনশন সম্পর্কে কোন দার্শনিক কি বলেছে সেই জায়গাটা। দেখো, বিশেষ করে যারা যে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে যেমন বেনথাম। বেনথাম হচ্ছে গুরুত্ব দিয়েছে রেজাল্টের উপরে। হুম? এই কারণে বেনথাম কি বলে বলতো? বেনথাম বলে কাজের নৈতিকতা নির্ভর করে কার সাথে? না তার ফলাফলের সঙ্গে। এইজন্য রেজাল্টের উপর গুরুত্ব দিয়েছে বেনথাম। আর মিল কিন্তু তিনি মোটিভ এবং রেজাল্ট এই দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। মিল, হুম? যাকে আমরা উপযোগবাদী বলি, তিনি কিন্তু এই দুটো বিষয়ের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে। হুম? বলছে নৈতিক মূল্যায়নের ফল প্রধান সেটা মোটিভের কিন্তু তার ভূমিকা রয়েছে। আর কান্ট নৈতিক বিচারের বিষয়বস্তু হিসাবে তিনি যেটাকে স্বীকার করেছে, যেটার উপর গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে তিনি গুড উইলের উপরে, হ্যাঁ? নৈতিক কর্তব্যের উপরে অর্থাৎ কর্তব্যবোধ বা শুভ ইচ্ছা বা সদ ইচ্ছার উপর গুরুত্ব দিয়েছে। বাটলার তিনি কিন্তু ইনটেনশনের উপরে, ইনটেনশনের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ কাজের অভিপ্রায়ের উপর গুরুত্ব দিয়েছে। আর মার্টিনিউ তিনি হচ্ছে মোটিভের উপরে। তিনি হচ্ছে মোটিভের উপরে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি বলেন যে মোটিভের নৈতিক গুরুত্ব হচ্ছে তিনি কিন্তু তার হায়ারার্কিটা তিনি স্বীকার করেন। হ্যাঁ? এবার এই যে নৈতিক বিচার, নৈতিক বিচারের যে ভালো-মন্দ সেখানে দেখো যে তাহলে আমরা দেখছি মোটিভ, রেজাল্ট, হ্যাঁ? সেইগুলো সম্পর্কে কে কি স্বীকার করলো না করলো, কোন দার্শনিক সেই জায়গাগুলো আমি জানলাম। পরবর্তীকালে যখন এইগুলো আলাদা, আলাদা করে আমি পড়বো, হ্যাঁ? বিষয়গুলো তখন কিন্তু আলাদা, আলাদা করে আমি আবার বলবো। এবার কিন্তু তোমাদের জানতে হবে যে যেমন ধরো এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি। যেমন ধরো অ কোনো একটা সার্জনের অপারেশন। তার মোটিভটা কিন্তু ভালো। রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। ধরো কেউ একজন কাউকে ভালো করার জন্য অপারেশন করছে। তার কি মোটিভটা তার মানসিকতাটা ভালো কিন্তু তার রেজাল্টটা খারাপ হতেই পারে। তাহলে কাজকে সরাসরি কিন্তু সেই কাজটাকে কিন্তু অনৈতিক বলা চলবে না। কারণ সে তো ভালো করার জন্য করছে। কাউকে ভালো করার জন্য তুমি ডাক্তার অপারেশন করছে কিন্তু সে রুগীটা মারা গেল অপারেশন টেবিলে। তাই বলে কি তুমি তার ভিত্তিতে সেই কাজটা খারাপ কাজ বলবে? আবার ধরো অ স্বার্থের জন্য মানে সাহায্য করা। যেমন ধরো খারাপ স্বার্থ, হুম? সেটা হচ্ছে সেই কাজটা যদি ভালো হয়ে যায়। স্বার্থের জন্য তুমি কাউকে তুমি কি করলে? তাকে সহযোগিতা করলে। তাহলে ভালো হয়ে গেল। শুধু ফল দেখে কিন্তু নৈতিকতাকে নির্ধারণ আবার করা যাবে না। তাহলে কি বলবে? না শুধু মোটিভ বা শুধু রেজাল্ট কিন্তু নৈতিক আলোচনার বিষয়বস্তু নয়, নৈতিক বিচারের বিষয়বস্তু নয়। তাহলে নৈতিক বিচারের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? না নৈতিক বিচারের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মোটিভ, ইনটেনশন এবং তার উদ্দেশ্য, যে উদ্দেশ্য করছে এবং রেজাল্ট এবং হচ্ছে চরিত্র। এই সবগুলোই কিন্তু আ বিবেচনা করা গুরুত্বপূর্ণ। কার ক্ষেত্রে? না নৈতিক বিচারের ক্ষেত্রে। তাহলে আমরা দেখছি যে ভালো উদ্দেশ্য যদি কোনো তারপরে পয়েন্টে বলা হচ্ছে যদি উদ্দেশ্য যদি ভালো হয় আর যদি উপায়টা যদি খারাপ হয় সেই কাজকে কিন্তু নৈতিক বলা যাবে না। যেমন হচ্ছে উদ্দেশ্যটা হলো ভালো, উপায়টা খারাপ, তাহলে কি সেটা কিন্তু সেই কাজকে নৈতিক বলা যাবে না। কিরকম উদাহরণ দেওয়া হয়েছে দেখো, বলছে গরিবকে সাহায্য করার জন্য তুমি টাকা চুরি করলে। তাহলে এখানে কি? এখানে হচ্ছে তোমার বা ফলটা কিন্তু ভালো। হুম? ইনটা হচ্ছে সরি ইনটা হচ্ছে ইন্ট প্লাস হচ্ছে খারাপ মিনস সমান হচ্ছে কি? নৈতিক নয়। অর্থাৎ তুমি গরিবকে সাহায্য করার জন্য তুমি টাকা চুরি করছো। গরিবকে সাহায্য করছো এটা ভালো। কিন্তু যে তুমি টাকা চুরি করছো তোমার যে মিনসটা তার উপায়টা সেটা কিন্তু খারাপ। আবার মানুষের উপকারের নামে তুমি হচ্ছে ভেজাল দেওয়া জিনিসপত্র বিক্রি করছো। তাহলে উদ্দেশ্যটা ভালো, মানুষের উপকার করছো, উদ্দেশ্যটা ভালো। কিন্তু তুমি করছো কি? না উপায়টা মেইনটেইন করছো কি অনৈতিকভাবে। তাহলে সেই কাজটাকে কিন্তু নৈতিক বলা চলবে না। হুম? তাহলে এইভাবে কোনো কাজের শুধুমাত্র উদ্দেশ্যকে আ নৈতিক বিচারের বিষয়বস্তু, শুধুমাত্র ফলকে নৈতিক বিচারের বিষয়বস্তু, শুধুমাত্র উপায়কে নৈতিক বিচারের বিষয়বস্তু কিন্তু বলা যাবে না। হুম? তাহলে নৈতিক বিচারের বিষয়বস্তু কি হবে? না এইগুলো সবগুলো মিলে হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু হবে। এবার নৈতিক বিচারের কতগুলো পূর্ব স্বীকৃতির কথা বলা হয়েছে বা postulate of morality র কথা বলা হয়েছে। সেই postulate of morality র মধ্যে যেগুলো স্বীকার করা হয় ৫ টা postulate স্বীকার করা হয় বা পূর্ব স্বীকৃতি স্বীকার করা হয়। সেই ৫ টা স্বীকৃতি কি, কি? সেই ৫ টা স্বীকৃতি হচ্ছে একটা হচ্ছে ব্যক্তিত্ব, একটা বিচার ক্ষমতা, একটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতা, একটা আত্মার অমরতা এবং একটা হলো ঈশ্বরের অস্তিত্ব। এই যে কয়েকটা বিষয়বস্তু ব্যক্তিত্ব,
বিচার ক্ষমতা, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরতা এবং ঈশ্বরের অস্তিত্ব। এইগুলো হচ্ছে ব্যক্তিত্ব বলতে কি? না আত্মসচেতন, দায়িত্বশীল ব্যক্তি। এইটা হচ্ছে কি? না নৈতিক নীতিবিদ্যার হচ্ছে আ পূর্ব স্বীকৃত সত্য। আর কি? না বিচার ক্ষমতা। অর্থাৎ যার ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে তাকে। আর তারপরে কি? ইচ্ছার স্বাধীনতা। নিজের ইচ্ছায় কাজ করার যার ক্ষমতা রয়েছে, যার নিজের ইচ্ছায় কাজ করে অর্থাৎ ফ্রিডম অফ উইল যার রয়েছে সেটা। আর কি? না আত্মার অমরতা। নৈতিক পরিপূর্ণতার দিক থেকে অসীম অগ্রগতি অর্থাৎ ইমোরালিটি অফ সোল কে স্বীকার করতে হবে। আর কি? না ঈশ্বরের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ গড। অর্থাৎ সর্বোচ্চ মঙ্গল এবং নৈতিক ন্যায় বিচারের ভিত্তি হিসাবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার। সাধারণত নৈতিক বিচারের বা নীতিবিদ্যায় এই ৫ টা পূর্ব স্বীকৃতি সত্যকে স্বীকার করা হয় সাধারণত। কি, কি? না ব্যক্তিত্ব, বিচার ক্ষমতা, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরতা এবং ঈশ্বরের অস্তিত্ব। এবার এইগুলোর মধ্যে ১ম যে ৩ টি, হ্যাঁ? সেই ১ম ৩ টি কি, কি? না যেটা হচ্ছে পার্সোনালিটি, রিজন আর হচ্ছে ফ্রিডম অফ উইল। তো এই যে ৩ টা বিষয়, এই ৩ টা বিষয় স্বীকার্য সত্ত্ব কি, কি? না পার্সোনালিটির মধ্যে আমরা দেখছি যে ইমমোরালিটি অফ সোল এর কথা বলা হচ্ছে। আর রিজন এর মধ্যে এক্সিস্টেন্স অফ গড এর কথা বলছে। অর্থাৎ দেখো, তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে না? এই যে আমি বললাম ৫ টা যে পূর্ব স্বীকৃতি সত্যের কথা বলছি। ৫ টা স্বীকৃতির মধ্যে বিশেষ করে কান্ট কিন্তু যেগুলোকে মানে, কান্ট যে আ নীতিবিদ্যার ক্ষেত্রে স্বীকার্য সত্য যেগুলোকে মানে পস্তুলেট হিসেবে মানে, তিনি কিন্তু ইমমোরালিটি অফ সোলকে, এক্সিস্টেন্স অফ গডকে, হ্যাঁ? এবং হচ্ছে তিনি যেটাকে মানে সেটা হচ্ছে ইচ্ছার স্বাধীনতাকে, হ্যাঁ? ফ্রিডম অফ উইলকে। এই ৩ টা জিনিসকে কিন্তু তিনি মানে। ক্লিয়ার? আর ও সাধারণত যে নৈতিক বিচারের পূর্বশর্ত সেটা হচ্ছে পার্সোনালিটি, রিজন, ফ্রিডম অফ উইল এই ৩ টে। কিন্তু কান্ট এই ৩ টাকে ছাড়াও এইগুলোকে ছাড়াও তিনি হচ্ছে ইমমোরালিটি অফ সোল, হ্যাঁ? এক্সিস্টেন্স অফ গড, হ্যাঁ? এইগুলোকে কিন্তু তিনি মানে। এবার এইখানে ইচ্ছার স্বাধীনতা, হুম? ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরতা এবং ঈশ্বরের অস্তিত্ব। এই ৩ টে হচ্ছে কান্টের দর্শনে স্বীকৃত কি? না পূর্ব স্বীকৃতি নীতিবিদ্যার। ক্লিয়ার? তাহলে নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি কি, কি? যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তুমি কি বলবে? নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি কটা আমি বললাম? নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি আমি বলেছি কিন্তু ৫ টা। কি, কি ৫ টা? না ব্যক্তিত্ব, বিচার ক্ষমতা, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরতা আর ঈশ্বরের অস্তিত্ব। তার মধ্যে কান্ট কটা স্বীকার করেছে? ৩ টা। ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরতা এবং ঈশ্বরের অস্তিত্ব। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, যেখানে আমি তোমাদের আ নীতিবিদ্যার যে নেচার সেটা বললাম, মোরাল এবং নন মোরাল অ্যাকশনটা কি বললাম, হ্যাঁ? তারপরে আ দ্য নেচার অফ মোরাল জাজমেন্ট, মোরাল জাজমেন্টটা কি সেটা আমি বললাম। তারপরে মোরাল জাজমেন্টের যে বিষয়বস্তু সেটা বললাম। তারপরে আমি পস্তুলেট অফ মোরালিটি এটা বললাম। এবার এই বিষয়ে কার কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারো। এই বিষয়গুলোটাকে তোমাদের পড়তে গিয়ে কিছুটা একঘেয়েমি লাগবে। আমিও যখন এই বিষয়টা পড়েছি একটু একঘেয়েমি লাগছে একই রকম। কিন্তু পার্থক্যগুলো একদম ছোট, ছোট সূক্ষ্ম, সূক্ষ্ম পার্থক্য। বিষয়গুলোর মধ্যে বিস্তর সেরকম কোনো কিছু আ কি বলা যায় পার্থক্য নেই, হ্যাঁ? মানে আহামরি কোনো পার্থক্য নেই। ছোট, ছোট বিষয় রয়েছে সেই ছোট, ছোট বিষয়গুলোকে তোমাকে মনে রাখতে হবে। হুম? যেমন আমি তোমাদের বলেছিলাম যে ১ম এই আমি তোমাদের বলেছি যে নীতি একদম বলেছি দেখো একদম শুরুতেই। বলেছি যে নীতিবিদ্যার স্বরূপটা কি? নীতিবিদ্যা কি? কাকে বলে? অমুক-তমুক এইগুলো। হ্যাঁ? তারপরে হচ্ছে বিভিন্ন দার্শনিক নীতিবিদ্যা সম্পর্কে কোন দার্শনিক কি বলেছে? কান্ট কি বলেছে? মিল কি বলেছে? ম্যাকেনজি কি বলেছে? অ্যারিস্টটল কি বলেছে? তারপরে তোমাদের আমি বলেছি যে আম এই যে নীতিবিদ্যাকে যে নরমেটিভ সায়েন্স বলছি সেটা পজিটিভ সায়েন্স টা কি? আর নরমেটিভ সায়েন্সটা কি? সেটা আমি বলেছি। নীতিবিদ্যার দর্শনের যে ৩ টি প্রধান মূল্য যেটাকে সত্য, শিব, সুন্দরও বলা হয়। সেখানে কোনটার উপরে কি ভিত্তি? হ্যাঁ? লজিক কার উপরে, সৌন্দর্যবিদ্যা কার উপরে, এথিক্স কার উপরে সেটা আমি বলেছি। তারপরে নীতিবিদ্যার সাথে যে অন্যান্য যে আর যে শাস্ত্রগুলো রয়েছে, নীতিবিদ্যা তো এথিক্স। তার সাথে তোমার এস্থেটিক্স এ কি নিয়ে আলোচনা করা হয়, এথিক্স এ কি নিয়ে আলোচনা করা হয়, মেটাফিজিক্স এ কি নিয়ে আলোচনা করা হয়, মেটাফিজিক্স থেকে সেটা কিভাবে আলাদা সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তারপরে নীতিবিদ্যার যে ভাগগুলো, শাখাগুলো রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। যেখানে মেটা এথিক্স কি?
হ্যাঁ? নরমেটিভ এথিক্স কি, অ্যাপ্লাইড এথিক্স কি, কোনটাতে কি নিয়ে আলোচনা করা হয় সেটা বলেছি। তারপরে নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়া কি সেটা আমি বলেছি। নৈতিক ক্রিয়া কাকে বলে, অনৈতিক ক্রিয়া কাকে বলে, নৈতিক ক্রিয়ার উদাহরণ, অনৈতিক ক্রিয়ার উদাহরণ সেগুলো আমি বলেছি। তারপরে তোমাদের কি বলেছি যে কোন কাজ নৈতিক বিচারের যোগ্য নয়, হ্যাঁ? তারপর স্বেচ্ছাকৃত ক্রিয়া কি সেটা বলেছি। স্বেচ্ছাকৃত ক্রিয়ার পর্যায়গুলো বলতে গিয়ে আমি মেন্টাল স্টেজ, বডিলি স্টেজ আর এক্সটার্নাল যে স্টেজগুলো রয়েছে মানসিক স্তর, দৈহিক স্তর এবং বাহ্য বা বহিঃপ্রকাশের যে স্তর সেটা আমি বলেছি। বলার পরে আমি তোমাদের নিয়ে আলোচনা করেছি যে নীতিবিদ্যার যে বা মোরাল জাজমেন্ট এর যে আলোচনার বিষয়, যে অবজেক্ট যে বিষয় সেখানে মোটিভটা আলোচনার বিষয়, না ইনটেনশনটা আলোচনার বিষয়, না রেজাল্টটা আলোচনার বিষয়, না চরিত্রটা আলোচনার বিষয়। সেইগুলো কিন্তু আমি ধীরে, ধীরে তোমাদের আমি আলোচনা করে বলেছি যে মোটিভ বলতে কি বোঝায়? না কাজের যে প্রেরণা শক্তি সেটাকে বোঝায়। হ্যাঁ? তারপরে আ ইনটেনশন বলতে কাজের উদ্দেশ্যকে বোঝায়। রেজাল্ট বলতে একটা কাজের ফলকে বোঝায়। ক্যারেক্টার বলতে ব্যক্তির সামগ্রিক নৈতিক গুণকে বোঝায়। তাহলে এইগুলোর মধ্যে কোনটা নৈতিক বিচারের বিষয়বস্তু সেটা আমরা পড়েছি। সেখানে আমি বলেছি যে সবগুলোই কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তু, কোনো একটাকে নয়। বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে বিষয়গুলো বুঝিয়েছি। তারপরে আ নৈতিক বিচারের প্রকৃতিটা কি? নৈতিক বিচার কিরকম? নৈতিক বিচার হচ্ছে যেখানে আ ভ্যালু জাজমেন্ট একই কথা ঘুরিয়ে ফিরিয়ে এসছে যে নরমেটিভ স্টাডি সেটা একটা। এখানে মানুষের স্বেচ্ছাকৃত কর্ম নিয়ে আলোচনা করা হয়। ভালো-মন্দ, ন্যায়-অন্যায় এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে আমি তোমাদের আলোচনা করেছি যে আ যেটা হচ্ছে ডেসক্রিপটিভ জাজমেন্ট বনাম মোরাল জাজমেন্টটা কি? হ্যাঁ? সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে নৈতিক বিচারের যে ৪ টা উপাদান রয়েছে, নৈতিক বিচারের যে ৪ টা উপাদান আমি একটু আগে জাস্ট আলোচনা করেছি। কি, কি ৪ টা উপাদান? একটা হচ্ছে আ নৈতিক বিচারের যে সাবজেক্ট, হ্যাঁ? যে জাজ করছে সেই সাবজেক্টটা, সেটা কে বিচার করছে, কি বিচার করছে, আর কোন মানদণ্ড দিয়ে বিচার করছে, আর কোন ক্ষমতায় বিচার করা হচ্ছে। সেই বিষয়গুলো তোমাদের আমি বলেছি। তারপরে যেটা আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে নৈতিক বিচারের ৪ টা উপাদান বলার পরে আমি বলেছি যে আ উম অবজেক্টটা কি? নৈতিক বিচারের অবজেক্টটা কি? বিষয়টা কি? সেখানে বলতে গিয়ে তোমাদের পার্সোনাল আর অবজেক্টিভ যে মোরাল জাজমেন্ট সেটা নিয়ে আমি তোমাদের বলেছি। যে অবজেক্টিভ বিষয়বস্তুটাই কিন্তু নীতিবিদ্যার আলোচনার বিষয়বস্তু। নৈতিক বিচারের যে বিষয়বস্তুগুলো কোনটা নৈতিক বিচারের বিষয়, কোনটা নৈতিক বিচারের বিষয়বস্তু নয় সেটা আবার আমি বলেছি। তারপরে মোটিভ কি, ইনটেনশন কি বলেছি। মোটিভ আর রেজাল্ট কি সেটা বলেছি। ভালো উদ্দেশ্য এবং খারাপ উপায় নিয়ে সেটা উদাহরণ দিয়ে তোমাদের বলেছি। তারপরে আমি তোমাদের বলেছি যে নীতিবিদ্যার যে পূর্ব স্বীকৃতি সত্যগুলো রয়েছে সেখানে ৫ টা বলেছে সাধারণ মতে ৫ টা এবং কান্ট তার মধ্যে থেকে স্বীকার করেছে ৩ টি। হুম? এই গেল হচ্ছে তোমাদের টোটাল ক্লাস যেটা হচ্ছে যার মধ্যে কভার হয়েছে কি, কি? না ন দ্যা নেচার অফ এথিক্স, মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, দ্যা নেচার অফ মোরাল জাজমেন্ট আর অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট এইগুলো তোমাদের শেষ হয়েছে। এই